হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ হ্যাঁ, সত্তর ভাই। আমাকে শোনা যায়? হ্যাঁ, আপনার সাউন্ডটা একটু কম ছিল। এখন ঠিক আছে। হ্যাঁ, একটু আমরা বাড়াই দেন। মানে অন্য লাইভে ঢুকলে কি হয়? হ্যাঁ, বলেন। রাইট। এখন ঠিক আছে? না, আমার হ্যাঁ, ঠিক আছে। আমার বাসায় একটু কাজ হচ্ছে দেখে আহ, আমি একটু বিজি ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, দেখতেছিলাম। অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে স্টিল অবস্থায়, সেজন্য ঢুকলাম যে আসলে কোনো প্রবলেম হয়েছে কিনা। সেজন্য ঢুকলাম। রাইট। হ্যাঁ, বলেন। না, ঠিক আছে। কি অবস্থা? হ্যাঁ, অবস্থা হচ্ছে বাংলাদেশের যে অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের পরিস্থিতি এসব নিয়ে আলাপ ছিল। তবে আপনি কিছুক্ষণ কথা বলেন, পরে আহ, আচ্ছা, আমি কথা বলবো একটু পরে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। বলি। ওকে। আমি সাধারণত বাংলাদেশেরই আলোচনা করতে লাগে, ভালো লাগে। আমি বাংলাদেশের যে অবস্থাটা তৈরি হয়ে যাইতেছে আস্তে আস্তে, আমরা আহ, আহ, যে দেশ, বিশেষ করে মুক্তিযুদ্ধের কথা, এখন তো মুক্তিযোদ্ধারা এখন ভিলেন হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। 24-এর আন্দোলনকারী যারা যারা 5ই আগস্টের যে আন্দোলনটা করছে, যে অবস্থাটা তৈরি করছে, একটা দেশে একটা অরাজকতা তৈরি করতেছে তারা। কিরকম সেটা একটু বলি। শুরুতেই তারা দেখা গেছে দেশাত্মবোধক গান গেয়ে জাতীয় পতাকা মাথায় বেঁধে নারী পুরুষ সহ সবাই সম্মিলিতভাবে যে বাংলাদেশটাকে আমরা 71 সালে স্বপ্নে দেখছি, যে বাংলাদেশটা আমাদের যেভাবে হওয়ার কথা ছিল, সেই বাংলাদেশের আদলে এরা আন্দোলনটা শুরু করছিল। সেই আন্দোলনে আহ, সাধারণ জনগণ অংশগ্রহণ করছে। তারা বিভ্রান্ত হোক আর না হোক, তারা চাইছে যে শেখ হাসিনা সরকারের পতন হোক। এবং আন্দোলনের যে প্যাটার্ন ছিল, সে প্যাটার্ন অনুযায়ী এদেরকে দেশের, অর্থাৎ বাংলাদেশের মনে করছে, বাংলাদেশের আপামর জনসাধারণের যে চাহিদা, যে সংস্কৃতি, সেই সংস্কৃতির আদলেই পাবলিকের সাথে যোগ দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শেখ হাসিনা সরকারের পতনের পরে কিন্তু আমরা ডে বাই ডে আমরা দেখতে পেলাম যে সেলিব্রেশনের ধরন, অনেকের হয়তো মনে নাই, শেখ হাসিনা পতনের পর সেলিব্রেশনের ধরনে আমরা সরি বিস্মিত হয়ে গেলাম যে এ কোন ধরনের সেলিব্রেশন। কলেজ, স্কুল কলেজের টিচারদেরকে মারধর করে বের করে দেওয়া, তারপরে মুক্তিযুদ্ধের যে ভাস্কর্যগুলো সেগুলোর ভেঙে ফেলা, জাতীয় পতাকার যেখানে মাথায় করে এরা দেশাত্মবোধক গান গেয়ে যে আন্দোলন করছে, সেখান থেকে ই করে আসে ইসলামাইজেশন, অর্থাৎ ইসলামী আদর্শে তারা আহ, চেষ্টা করা হইতেছিল যে তখন থেকে যে এটা হইতেছে ইসলামিক কান্ট্রি। সেভাবে তারা হইতেছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, একদল চেতনা ব্যবসা করছে, বা অনেকেই বলে চেতনা ব্যবসায়ী। তারা বলতেছে বাক স্বাধীনতা ছিল না বা ছিল না, মানে অন্ততপক্ষে আমরা মনে করছিলাম যে ফ্রিডম অফ স্পিচের পূর্ণাঙ্গ সদ্ব্যবহার করতে পারবো। কিন্তু ডে বাই ডে এমন অবস্থা দাঁড়াই গেল যে ফ্যাসিস্ট শব্দটা আমরা বারবার বলতেছিলাম যে ফ্যাসিস্ট, বাট ফ্যাসিস্টের মিনিংটা কি সেটা কিন্তু যারা বলে তারা কি জানে বা জেনে বুঝে বলে? যদি একই দোষে আওয়ামী লীগ সরকার দুষ্ট হয়, ফ্যাসিস্ট হয়, সেই একই দোষে তো বর্তমান সরকারের বা যারা আন্দোলন করছে, যাদের কথাবার্তা হচ্ছে হালে এনসিপি বলে না, যে দলই গঠন করছে ছাত্ররা, তারা তো একই দোষে দুষ্ট। তাহলে তাদের চাইতে ফ্যাসিস্ট তো এরাও কম, কোন অংশ কম না। নাম্বার টু, আমি যে বর্তমান সিচুয়েশনে যে আলাপ আলোচনাটা করতে চাচ্ছি, এই ভূমিকাটা নেওয়ার পিছনে আমার আফসোসের কিছু জায়গা আছে, সেই জায়গা থেকে আমি বললাম। সেটা হইতেছে 1971 সালে আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আহ, বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং ভারতের সহযোগিতায় 3 ডিসেম্বর ভারত ওই পশ্চিমাঞ্চলে পাকিস্তান হামলা করার পরে তার ভারত ডিসিশন নেওয়াতে নিয়ে এই দেশে এয়ার স্ট্রাইক করে বাংলাদেশের মুক্তিযোদ্ধার সাথে কাঁধে কাঁধ মিলে যৌথ বাহিনী গঠন করে তাদেরকে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করছে। বাট বর্তমানে যে ন্যারেটিভটা দাঁড়ায় যাইতেছে
যে ভারত এটা ভুল করছে, বন্ধু প্রতিম অর্থাৎ মুসলিম ব্রাদারহুডের ব্যাপারটা এখন চলে আসছে, তারা আমাদের মুসলিম ভাই দুটোকে আলাদা করে দিচ্ছে। দেখেন মজাটা কি, যে বাংলাদেশের বুকে তারা দাঁড়িয়ে, যে বাংলাদেশের আলো বাতাস নিয়ে, যে বাংলাদেশের সেনাবাহিনী আছে, সচিবালয় আছে, সেদেরকে ব্যবহার করে, ইভেন বাংলাদেশ ব্যাংক বা সবকিছু ব্যবহার করে তারা বলতে চাচ্ছে যে এটা ওই সময় ভুল সিদ্ধান্ত ছিল। এখন ওই সময় পাকিস্তান বাংলাদেশে ৩০ লক্ষ লোক মারা গেছে। অনেকেই বলে যে এর মধ্যে অনেক সংখ্যাগত, আমি বলে যে কয়জনই মারা যাক, তারপরে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, সেটাও সংখ্যা যে হয়, কেউ ৩ লাখ বলে, কেউ ২ লাখ বলে, তবে করছে তো। এই অত্যাচারের কথা আমরা বারবার স্মরণ করে দিতে চাই। তারপরও আমার কাছে কেন যেন মনে হয় যে এই যে এই ভারত বিদ্বেষী এবং পাকিস্তান প্রেমী এই লোকজনগুলো ডে বাই ডে বাড়তে বাড়তে এখন 80% হয়ে গেছে। এই যে এই ব্যাপারগুলোর জন্য ব্যর্থতার দায়ভার কিন্তু এই আওয়ামী লীগেরও আছে। তারা কিন্তু এই যে আমরা যে লাইভ গুলো করি বা করি, এই যে অনেক কয়েক বছর ধরে আমরা দেখতে পাই যে মৌলবাদের উত্থান হইতেছে, হেফাজতকে তারা স্পেস দিচ্ছে। এই যে এরা মনে করছে যে এদেরকে লালন পালন করলে পরে আমাদের গদি টিকবে, এবং যারা ওই মুক্ত মনা বা রেশনালিজমের যারা প্র্যাকটিস করে, যারা যাদেরকে অনেকেই বলে শাহবাগী 2013 সালের ইয়া, তাদেরকে ডে বাই ডে তাদের প্রতি অবহেলা দেখিয়ে এবং তাদেরকে বিদেশ যাওয়ার জন্য ফোর্স করে এই যে ব্যাপারগুলো দাঁড় করায় দিল। দেওয়ার পরে কি আলটিমেটলি আমরা কি দেখলাম, যে চাষ করছে মৌলবাদের চাষটা আওয়ামী লীগের আমলে বেশি হয়েছে। এই যে আমাদেরকে গলা টিপে ধরার মতো ফ্রিডম অফ স্পিচ দেওয়া হয় না, তারপরে কি ওয়াজে হুজুরদেরকে খোলা ফিল্ড ছেড়ে দেওয়া, এই যে এই সমস্ত কাজকর্ম করার পরেই তো তারা একটা পরিস্থিতির উপর দাঁড়াই গেল। বাট এই পরিস্থিতির থেকে সরি কে আসছে উনি, আপনি একটু কথা বলেন। দর্শক, দুঃখিত, আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে লাইভ থেকে দূরে ছিলাম, আবার চলে আসছি। তো সবাইকে ধন্যবাদ আর ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। তো যে কথাটা এখন কয়েকটি কথা বলার আছে, সেটা হচ্ছে যে প্রথমত বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি যে মানুষের বিক্ষোভ মিছিল, কিছু বিক্ষোভ মিছিল ইত্যাদি শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে। তো সেটা প্রথমত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে যমুনা যমুনা ঘেরাও করা হয়েছে। যমুনা হচ্ছে উপদেষ্টার বাসভবন। তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জামায়াতের ডাক, এই ঘটনাটি ঘটেছে আজকে। এবং এই ঘটনার সাথে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের পতনের ডাক দেওয়া হচ্ছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্ষোভ যমুনা গতকাল 8ই মে রাত 10টা থেকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে এনপিসি ও জামায়াতে ইসলামের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে, এবং আজকে শুক্রবার জুমা নামাজের পর তাদের বিক্ষোভ হয়েছে। আমি সরাসরি দেখাচ্ছি যমুনা টিভির লাইভ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কি ঘটছে। আমরা সহকর্মী অহনের কাছে জানতে চাই, সমাবেশ কি শুরু হয়েছে? অহন, আপনার সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন?
সমাবেশ শুরু হয়েছে, ব্যাপক জনসমাগম আমরা দেখেছি। শুধু এনসিপি নয়, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের যারা নিষিদ্ধ চান ঠিক সেই ব্যক্তিরা এখানে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান তো গতকাল রাত 10টা থেকেই শুরু হয়েছে, আপনি জেনে থাকবেন। আমি সেই জনসমাবেশে কি পরিমাণ মানুষ সেটি যদি দেখাতে চাই, আপনি দেখবেন যে মিন্টু রোডের একটি পাশ, অর্থাৎ যে ফোয়ারাটি এখানে রয়েছে, এই দিক থেকে একেবারে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত এইখানে একটি জনসমাগম এবং এর আশেপাশের সড়কগুলোতে আমরা দেখেছি অনেকে অবস্থান নিয়েছেন এবং ডক্টর ইউনূসের বাসভবনের খুবই কাছাকাছি এই 200 মিটারের মধ্যেই। এবং আপনি জেনে থাকবেন এই অঞ্চলে আসার জন্য সকালবেলা চারপাশের যে সড়কগুলো ছিল সেগুলো একেবারে বন্ধ করে দেয় এবং কয়েকটি সড়কের মুখ খুলে রাখা হয় শুধুমাত্র পায়ে হেঁটে নিরাপত্তা যেসব রয়েছে, বেষ্টনী রয়েছে, সেগুলো পেরিয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা মঞ্চে অবস্থান নেয়। এর আগে আমরা দেখেছি দুপুরবেলা যখন নামাজের সময় শুরু হয়, এখানেই আশেপাশে দুটি জমায়েতে তারা নামাজ আদায় করে নেন এবং তারপরে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। নানান যে সব রাজনৈতিক নেতারা রয়েছে তারা এই সমাবেশে তাদের ইচ্ছার কথা জানাচ্ছেন এবং তারপর একই কথা বলছেন। তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানে যে পরিমাণ মানুষ মারা গেছেন সেই রক্তের উপর দাঁড়িয়ে পুনর্বাসন করতে দেওয়া হবে না, কোনোভাবে যেন পুনর্বাসন না হয়, পুনর্বাসিত না হয়, সেই কথাই তারা বারবার বলছেন। এর মধ্য দিয়ে তারা একটি কথা দিতে চান, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি না দেখবেন তারা, যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্তই তাদের এই তো বোঝা যাচ্ছে এবারে বিক্ষোভ তারা আওয়ামী লীগকে যতক্ষণ না নিষিদ্ধ করা হবে ততক্ষণ তারা বিক্ষোভ চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের কি পদক্ষেপ হবে? আর ডক্টর ইউনূস কি এবারে তাদের কি পদক্ষেপ নেবে সেটা দেখার বিষয়। অনেকে বলছেন ডক্টর ইউনূস নিজে পদত্যাগ করবেন, হয়তো দেশের বাইরে গিয়ে উনি পদত্যাগ করবেন, এরকম শোনা যাচ্ছে। আচ্ছা, একজন বলছেন যে লাইভ অফ করে পাকিস্তানের বিচদের মুখ দেখান। বিচ কোথায় আছে আমি জানি না পাকিস্তানি, তবে পাকিস্তানিদেরকে দেখাবো একটু পরে। আমার সেই ইয়াটা আছে, এখন লাইন আপ করা আছে, লাইন আপের মধ্যে আমি পাকিস্তানের অবস্থান একটু পরেই দেখাচ্ছি। পাকিস্তানের সাথে আপনারা জানেন যে গতকালকেও মিসাইল এবং ড্রোন হামলা হয়েছে পাকিস্তানের লাহোর সহ বিভিন্ন শহরে। ক্ষয়ক্ষতি, হতাহতের খবর পাওয়া গেছে, সেই খবরগুলি আমি একটু একটু করে দিব। তো হ্যাঁ, পাকিস্তানের বিচ যারা দেখতে যাচ্ছেন, বিচ দেখুন পাকিস্তানে কি ঘটেছে, আমি শুরু থেকে দেখাচ্ছি। And here on the right stand, we continue to train the focus on Operation Sindoor, the post-Pahalgam massacre retribution exacted by Bharat, and Operation Sindoor continues because Pakistan has decided that Bharat's counter-terror strike will be retaliated or responded to by the Pakistan state and its military. ওকে, তো পাকিস্তান সেটা তার হামলার জবাব দিচ্ছে এবং যে বিষয়গুলি খবরে উঠে আসছে সেটা হচ্ছে যে পাকিস্তানের যে তারা যে সন্ত্রাসের মদতদাতা, সন্ত্রাসের যে ট্রেনিং সেন্টার পাকিস্তানে আছে এবং যেখানে মাদ্রাসার ছাত্ররা নিজেরাই বলছে যে আমাদেরকে জঙ্গি শিক্ষা দেওয়া হয়, তারা এগুলি জানে এবং তারা স্বীকার করে, যে তারা নিজে থেকে স্বীকার করে যে আমাদেরকে জঙ্গি শিক্ষা এখানে দেওয়া হচ্ছিল এবং আজকে আমাদেরকে ছুটি দেওয়া হয়েছে কারণ কোন সময় ভারত আক্রমণ হামলা করবে এবং এই টেররিস্টদের মৃত্যুতে যে তাদের জানাজা, শহীদের মর্যাদায় জানাজা দেওয়া হয়, এটাও তারা জানে। এই সন্ত্রাসীদের এই বিক্ষোভ মানে যেগুলি যারা হচ্ছে যে আপনার টেররিস্ট, তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে পাকিস্তানে, এটা তো পরিষ্কার। এবং এটা তো ধর্মেই বলা আছে যে আপনার এই জিহাদ করো, ভারতে মানে হিন্দুদের বিরুদ্ধে, মুশরিকদের যেখানে পাও হত্যা করো, ওই কাজগুলি তারা করছে ভাই, কোরআনকে ফলো করছে। তো এটা পাকিস্তান যে এই কাজগুলি সন্ত্রাসী কাজ যে চালিয়ে যাচ্ছে সেটা, এবং তারা
এই ফল ভোগ করছে। হ্যাঁ, সন্ত্রাসের বিপক্ষে হিন্দুস্তানকে তারা বারবার হুমকি দিয়েছে, আজকেও বলেছে যে যে তারা যদি টেবিলে বসতে না চায় তারা বন্দুকের মাধ্যমে জবাব দিবে। এই কথা তাদের প্রধানমন্ত্রী এবং তাদের যে সেনা প্রধান তিনি এই কথা জানিয়েছেন এবং তারা বর্তমানে পলাতক আছেন। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ তারা এই বক্তব্যগুলি দিয়েছেন এবং উত্তেজনা বৃদ্ধি করার জন্য তিনি বলেছেন যে আমরা বন্দুকের মাধ্যমে জবাব দেব এবং তারা বর্তমানে পলাতক আছেন। গুজবে শোনা যাচ্ছে তারা বাংকারে লুকিয়ে গেছেন। শাহবাজ এবং তার সাথে সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম তিনিও এখন পলাতক। তারা এখন বাংকারে লুকিয়ে আছেন। এই খবর এইগুলি গুজব ছড়াচ্ছে, কতটুকু সত্য জানি না। তবে তাদের যে খবর হচ্ছে তাদের শহরগুলি, বড় বড় শহরগুলি এখন গুড়িয়ে যাচ্ছে, মানে বিধ্বস্ত হচ্ছে। সেই খবর আজকে একটু করে দেখাবো। By targeting Bharatiya military installations. Now we are into the 9th of May, and this seems to be continuing because Pakistan does not want to get off ramp. They don't want to back off. They want to continue up the escalation ladder. That's what it looks like. How long is General Asim Munir going to be able to continue on this vein, and how long is his position itself tenable as Pak Army Chief? It's all a matter of time. But Bharat is well prepared. Even as we speak, the Tri-Services chiefs, after a briefing at 7 Lok Kalyan Marg, are just exiting the Prime Minister's residence after meeting PM Modi now in the national capital. Pak Army is resorting to ceasefire violations in Uri. So those are the pictures of the Tri-Services chief exiting 7 Lok Kalyan Marg after their engagement with the Prime Minister and total debrief. We are given to understand that the army, the three wings of the armed forces, in fact, all of them who are involved. ভারতের সমস্ত 3 বাহিনী এখন আক্রমণে আছে। একজন জিজ্ঞেস করেছেন বালুচিস্তান। হ্যাঁ, বালুচিস্তান স্বাধীন হওয়ার খবর, এটাও গুজব কিনা জানি না, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়েছে কিনা। তবে বালুচিস্তান পরিষ্কারভাবে বলেছে সন্ত্রাসীদের সাথে তারা সম্পর্ক রাখতে চায় না। এটা বালুচিস্তানের পরিষ্কার বক্তব্য। সন্ত্রাস যারা করে সন্ত্রাসীদের সাথে বালুচিস্তান থাকতে চায় না, তারা স্বাধীন হয়ে যেতে চায়। পাকিস্তানের সেনাপ্রধান যমুনায় আসবে নাকি? যমুনার সামনে থেকে গ্রেফতার করা হয়েছে এটা। আচ্ছা, যমুনার সামনে পাকিস্তানের সেনাপ্রধান আসছে, এটা গুজব। পাকিস্তান সহ ইসরায়েল আচ্ছা বাল ফেলবে অবশ্যই। শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ। তো যুদ্ধ চলছে, এই যে সন্ত্রাসীর, আমরা এই কিছু মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে শুনবো মাদ্রাসার ছাত্ররা কি বলছে সন্ত্রাস সম্পর্কে। यहाँ से सब कुछ होता है, वो जो मुजाहिद वगैरह तैयार होते हैं तो उन्होंने इसको निशाना बना के रखा हुआ था। फिर उन्होंने ना बच्चों को छुट्टियां दे दी पहले कि कोई पता नहीं किसी टाइम भी वो हमला कर सकते हैं। You heard that? I would like to play that out again. Viewers, listen to it carefully. He's saying उन्हें पता है यहाँ ट्रेनिंग होती है जिहादियों की. Listen to this. तो इन्होंने उन पर इल्जाम लगाया कि ये सारे मिलकर ना हम पर हमला कर रहे हैं। तो उनको पता है यहाँ से ट्रेनिंग होती है, यहाँ से सब कुछ होता है। वो जो এই যে মাদ্রাসার ছোট ছোট শিশু, একটা শিশুর হয়তো হাত কাটা গেছে আকাম করতে গিয়া, জানি না কেমনে হাতে ব্যথা পাইছে। তো যাই হোক, তারা জানে এখানে ট্রেনিং হয়, উনি স্বীকার করছেন এখানে ট্রেনিং হয়, এখানে জিহাদিদের ট্রেনিং দেওয়া হয়, এটা তারা জানে, স্বীকার করছেন এই ছাত্রটা। मुजाहिद वगैरह तैयार होते हैं तो उन्होंने इसको निशाना बना के रखा हुआ था। फिर उन्होंने ना बच्चों को छुट्टियां दे दी पहले कि कोई पता नहीं किसी टाइम भी वो हमला कर सकते हैं। उनको पता था यहाँ पे अटैक करेंगे क्योंकि उनको पता है कि यहाँ पर मुजाहिदों की ट्रेनिंग होती है. This is a young boy who's got an injury in his hand. He is talking to a local media person there, and this is what he's saying. Markaz-e-Taiba, Murid-ke, that was struck by Bharat's missile strike under the radar for terrorist activities. It's the alma mater of the Lashkar arms and training facility. Radicalization and indoctrination acts are conducted. Osama financed 10 million for this place. They are spread over 100 acres.
আর এই জায়গায় ওসামা বিন লাদেনের ফাইন্যান্স $10 মিলিয়ন ওসামা এখানে ইনভেস্ট করেছে এদের মুজাহিদি ট্রেনিং দেওয়ার জন্য, মুজাহিদি ট্রেনিং সেন্টার, এবং এখান থেকে জিহাদি তৈরি করার কারখানা। এটা একেবারে টার্গেট পয়েন্ট, এবং এরা স্বীকার করছে, এরা ওপেনলি বলছে এটা মুজাহিদি ট্রেনিং সেন্টার। বেলুচের স্বাধীনতা ঘোষণা দিয়েছে ও বহির্বিশ্বের কাছে স্বীকৃতি চেয়েছে। আচ্ছা, এটার সোর্সটা একটু যদি দিতে পারতেন ভালো হতো, তারা কোথায় ঘোষণা দিয়েছে, কে স্বীকৃতি দিয়েছে, এবং সেই সোর্সগুলি দিলে পরে আমরা এটা প্রকাশ করে দিতে পারি। স্বাধীনতার জন্য ফাইট করছে এটা কি পাকনুর। আচ্ছা, এনিহাউ এগুলির সোর্স গুলি জানলে ভালো হতো, যে বেলুচিস্তানকে কারা কারা স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের মিডিয়াগুলো ইউনিট সরকারের বিশুদ্ধ উটের মুখ খাইয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক বলছেন, ইউনিট সরকার নিশ্চুপ, ইউনিট সরকারের কোনো কথা এখনো বলছে না। একজন বলছে ঘটনা সত্য, হতে পারে, আমি শিওর না হয়ে বলতে পারছি না যে বেলুচিস্তান এখন স্বাধীন কিনা এবং কেউ তাকে এই স্বীকৃতি দিয়েছে কিনা। তো এনিহাউ, যদি বেলুচিস্তান স্বাধীন হয়ে যায় তাহলে পাকিস্তান আবারও দ্বিখণ্ডিত হলো, পাকিস্তান আবারও ভাগ হয়ে গেল, এবং সন্ত্রাসীদের স্থান আরো এখন তারা আফগানিস্তানের সাথে এক হতে পারে, কারণ আফগানিস্তানও সন্ত্রাসী একটি রাষ্ট্র। তো যাই হোক, আমরা দেখলাম এই যে অ্যাটাক, যে জায়গাগুলিতে ভারত অ্যাটাক করেছে সবগুলি হচ্ছে সন্ত্রাস তৈরির ঘাঁটি। আমরা সন্ত্রাসের বিপক্ষে, আমরা সব বরাবরই বলে আসছি, আমরা সন্ত্রাসের বিপক্ষে। আমরা সন্ত্রাসকে যে কোনো মূল্যে সন্ত্রাসীদের দমন করব, সন্ত্রাসীদের, এবং বাংলাদেশ যাতে এখান থেকে শিক্ষা নেয়। সন্ত্রাসীদের যদি তোমরা করো, চাষবাস করো, তো এখানে সন্ত্রাসীদেরকে দাও, মদত দান করো, এবং সন্ত্রাসীদেরকে তোমরা এইখানে এই সন্ত্রাসীদের চাষ করো, তাহলে একসময় তোমার এই অবস্থায় হবে, যেটা হচ্ছে যে তোমাদের স্বীকৃতি চাচ্ছে, এখনো কেউ দেয়নি। হ্যাঁ, ঠিক আছে, স্বীকৃতি তারা কি ঘোষণা দিয়েছে কিনা, তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে কিনা, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, ভাই, বেলুচ স্বাধীন রাষ্ট্র এবং ওর জাতীয় সঙ্গীতটা আমি শুনছি, জাতীয় সঙ্গীতটা ভালোই লাগছে, কিন্তু দুঃখের বিষয় কি বলেন না, তারা স্বীকৃতি পেয়েছে কিনা, জাতিসংঘ থেকে স্বীকৃতি পেয়েছে কিনা এবং অন্যান্য রাষ্ট্র থেকে স্বীকৃতি পেয়েছে কিনা, সেই বিষয়গুলি তারা নিজেরা ঘোষণা দিয়েছে, এটা আপনি কি শিওর? হ্যাঁ, এটা আমি শিওর, এবং ওটা শুনছি, এবং জাতীয় সঙ্গীতটাও শুনছি তাদের। আচ্ছা, ঠিক আছে, তাহলে নতুন রাষ্ট্র বেলুচিস্তানকে অভিনন্দন। তারা, আর জয় ভাই, আপনার ডিভাইস ইজ নট কানেক্টেড। জয় নামে যিনি আসেন, আপনার ডিভাইস ইজ নট কানেক্টেড, একটু বের হয়ে আরেকবার ঢুকেন এবং ডিভাইসের কানেকশন দেন। আচ্ছা, মনে হচ্ছে আপনি কানেক্টেড। হ্যাঁ, আচ্ছা, মনে হচ্ছে কানেক্টেড। আপনার ক্যামেরা একটু মানব ভাই, হ্যাঁ, ঠিক আছে, জয় ভাইকে অ্যাড করে নিচ্ছি, বলেন মানব ভাই। পাকিস্তান ভেঙে যেটাই তৈরি হোক, কিন্তু পরবর্তীতে তো মিনি পাকিস্তান হয়ে যায়। যে বাংলাদেশের কথাই বলেন, আমাদের দেশের কথাই বলেন, যে অবস্থা দাঁড়াই গেছে, তাতে তো আমরাও তো ওই ভাবধারায় চলে গেছি। এখন বেলুচিস্তান যদি স্বাধীন হয়, কিন্তু 2-4-25 বছর পরে দেখা যাবে যে ওরাও তো ওই মিনি পাকিস্তান হয়ে গেছে। এই জাতীয় ব্যাপারটা যদি একটু বলতেন আর কি। রাইট, মিনি পাকিস্তান হচ্ছে কারণ বাংলাদেশের মধ্যে এখন যারা আসছে তারা আবার আচ্ছা, ব্যাকে চলে গেছে সবাইকে অ্যাড করি আরেকবার। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে বাংলাদেশের যারা আছে, বাংলাদেশের মধ্যে আজকেও দেখলাম যে চায়ের দোকানে পাকিস্তান বনাম ভারত নিয়ে মারামারি হচ্ছে, তাদের মধ্যে কয়েকজন মানে হতাহত হয়ে গেছে। তো এই বাংলাদেশের মধ্যে পাকিস্তান প্রীতি এখনো আমি বলবো
60 to 70% মানুষ পাকিস্তান প্রীতি আছে, এবং এটার পিছনে কারণ ধর্ম। এই তাদেরও নুনু কাটা, দুই পক্ষেরই নুনু কাটা, এই নুনু কাটা ভাই ভাই, এটাই আমার কারণ। কাছে মনে হয় না 60 to 70, আমার কাছে মনে হয় 80 to 90, এর হতে নিচে পারে হবে আরো। বলে আমার কাছে মনে হয় না। এটা জরিপ করলেই আরো ক্লিয়ার, মানে কনফার্ম বোঝা যাবে। হ্যাঁ, তো আমার কাছে 90-র কাছাকাছি মনে হয়। আর আরেকটা সুখবর জানাই রাখি আপনাদের, এই পশ্চিমবঙ্গের দিকে কিছু মিসাইল টিসাইল তাক করা হয়েছে এই প্রতিবন্ধী বাংলাদেশের উদ্দেশ্যে। কারণ এদিক দিয়ে পাকিস্তান এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে আক্রমণ চালানোর পরিকল্পনা করতে পারে, এরকম একটা নিউজ আমি দেখলাম, ভারতীয় মিডিয়াতে দেখাচ্ছে। অতএব পশ্চিমবঙ্গ বরাবর প্রতিবন্ধী বাংলাদেশের দিকে মোটামুটি তাহারা ভারতীয়রা অস্ত্র তাক করিয়াছে। যে কোনো মুহূর্তে যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ এই প্রতিবন্ধী বাংলাদেশের মাধ্যমে হয়, সেক্ষেত্রে আশা করা যায় পৃথিবীর মানচিত্র থেকে প্রতিবন্ধী বাংলাদেশ নামক বিষয়টা মুছিয়া যাইবে, আশা করা যায়। রাইট। তবে এই পরিস্থিতি আমরা কেউই চাই না যে এই যুদ্ধ আরো ঘনীভূত হোক, আরো এসকেলেট করুক, এবং দুই পক্ষ যাতে এই শান্তির দিকে যাক। তবে যে জিনিসটা আমি বলছিলাম যে সন্ত্রাস, এইটা পাকিস্তানের অনেক আগেই উচিত ছিল যে তাদের সন্ত্রাসী যে সংগঠনগুলি আছে, যেমন বাংলাদেশের যে সন্ত্রাসী সংগঠনগুলি আছে, তাদের যে এখন যা অ্যাক্টিভিটিস আমরা দেখছি, তো তাদেরকে বাড়তে দিলে, তাদের যদি ডালপালা গজায়, তাহলে আমরা এটাই দেখবো যেটা পাকিস্তানে দেখছি। তো এটা অনেক আগেই পাকিস্তানের সরকার উচিত ছিল এটাকে ইয়াতে কন্ট্রোলে আনা, এবং বাংলাদেশের সরকারও এই গত মানে স্বাধীনের পর থেকে আমি দেখি নাই কখনো যে তারা এই ধর্ম বাদ দিয়ে রাজনীতি করেছে, ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতি করেছে, এবং ধর্মকে তারা প্রশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়ে এই যে কাউমি জননী বলা হয়, কারণ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সুযোগ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি, এবং মাদ্রাসা মসজিদ গড়া, এগুলির ফল কিন্তু ভোগ করবে তারা। হ্যাঁ, আপনি কর্মফল, মানে আপনার যে অ্যাকশন রিয়াকশন যেটাই বলেন, আপনার একটা হবে। সুতরাং এটার যে রিয়াকশন হবে এটা বলাই বাহুল্য, এবং যেটা পাকিস্তান এখন দেখতে পাচ্ছে, এটা পাকিস্তান সরকার করেন, এটা ভারত এখন কন্ট্রোলে নিয়ে আসে। উপায় নেই, কারণ আমরা কাশ্মীরের অপারেশন সিন্দুর কেন, তো আমরা কাশ্মীরের ঘটনা ট্যুরিস্টদের উপরে, নিরীহ ট্যুরিস্টদের উপরে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে তাদের উপর আক্রমণ করা হয় শুরুতে, এবং আমরা এটা দেখি যে এখান থেকে বাড়তে এই ঘটনাগুলি বাড়তে আলটিমেটলি আক্রমণের মানে এই যে রকেট এবং ড্রোন হামলা, আলটিমেটলি পাল্টা এবং পাল্টা ধাওয়া ইত্যাদি। তো কেন এখন ভারত যেটা বলছে যে তারা সন্ত্রাসের উপরে তাদের আক্রমণ, কিন্তু পাকিস্তান কি করছে? পাকিস্তান তো মিলিটারি আক্রমণ চালাচ্ছে, এবং পাকিস্তানের সেই সামরিক শক্তি নেই, সেই ক্ষমতা নেই, এবং তারা হচ্ছে যে অর্থের অভাবে, অর্থ কষ্টে আছে, তাদের যুদ্ধ পরিচালনা এবং সাস্টেইন করার মতো ক্ষমতা নেই। তাহলে তারা কোন পজিশনে যাবে? তো আমাদের সাথে ইচ্ছে মৃত্যু এবং আমাদের সাথে জয় ভাই যুক্ত আছেন, আপনাদের মতামত শুনি। জি বলেন। ধন্যবাদ সত্যি ভাই, আর স্টেজে যারা আছেন সকলকে ধন্যবাদ। আমি ওই যে একটা বিষয় নিয়ে একটু আপনার কাছ থেকে শোনার জন্য আর কি যুক্ত হয়েছে আজকে। মনে করেন এদের মনে প্রাণে হচ্ছে সত্যের ভাই গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ এনিহাও আপনার গাজওয়াতুল হিন্দটা ওদের সত্য করতে হবে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওই সময়টাতে মনে করেন যে যেহেতু ইন্ডিয়ান কন্টিনেন্টে কোনো মুসলিম থাকার কথা না, যখন হযরত মুহাম্মদ বলেছে যে গাজওয়াতুল হিন্দ করতে হবে, তো অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্যটা কি ছিল? গাজওয়াতুল হিন্দের তো ওই মোহাম্মদের এখানে দুইটা বিষয় আছে।
একটা হচ্ছে মোহাম্মদের ভবিষ্যৎবাণী। মোহাম্মদ বলেছিল যে এই মুসলমানরা মুশরিকদের উপর বিজয়ী হবে, আলটিমেটলি তারা এই গাজওয়াতুল হিন্দ যুদ্ধ করবে, এটা শেষ লড়াই হবে। সরাসরি সুন্দর ভাই সরাসরি বলা আছে হিন্দুস্তানের বিরুদ্ধে, মানে ভারতের বিরুদ্ধে জিহাদ করলে বেহেস্তে যাওয়া যাবে, বেহেস্তে সরাসরি সহিহ হাদিসে উল্লেখ আছে। হ্যাঁ, এই একটা। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বিভিন্ন হাদিসে এবং কোরআনে যে কথাটা উল্লেখ আছে যে যতক্ষণ না প্রতিটা ব্যক্তি, পৃথিবীর প্রতিটা ব্যক্তি যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করে, যতদিন না অর্থাৎ যতদিন না সবাই মুসলমান হয়, ততদিন জিহাদ চালিয়ে যাওয়া প্রতিটা মুসলমানের জন্য ফরজ। তাহলে প্রতিটা মুসলমানের ফরজ হচ্ছে জিহাদ চালানো যতদিন না সমস্ত পৃথিবীর মানুষ মুসলমান না হচ্ছে। তো এই কাজগুলি করছে পাকিস্তানি তৌহিদি জনতা এবং বাংলাদেশের বাঙ্গু তৌহিদি জনতা, তারা এই কাজগুলি করে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যখন সরকার এই বিষয়গুলি জেনেও যখন তাদের এইগুলিকে মদত দেয় বা এইগুলির পিছনে তারা হচ্ছে চুপ নীরব থাকে, নীরব থাকাটাও এক ধরনের সম্মতি। হ্যাঁ, মৌনতা সম্মতির লক্ষণ। তারা যদি কোনো অ্যাকশন না নেয়, তারা জানে এখানে তাদের জানা আছে যে কোথায় কোথায় ট্রেনিং হচ্ছে, কোথায় কোথায় জিহাদি আপনার এরা তৈরি হচ্ছে, কোথায় আপনার এই যে মুজাহিদ তৈরি হচ্ছে। এগুলি জানার পরেও যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া হয় এবং তারা যদি সরকার যদি কোনো অ্যাকশন না নেয়, তাহলে এটা এক ধরনের সম্মতি যে তারা এগুলি করুক, তাতে সরকারের আপত্তি নেই। কিন্তু এর যে ফল ভোগ করছে ভারত, পার্শ্ববর্তী দেশ ভারত এবং পার্শ্ববর্তী দেশ আমাদের দেশ বাংলাদেশ, এই কথা উঠে এসেছিল এর আগেও, ইউনুসের সাথে উঠে এসেছিল যে তোমার ইউনুস এটা বলেছিল যে 7 সিস্টার এবং চিকেন নেক এগুলি নিয়ে কথা হয়েছিল যে আমার বাড়িতে আগুন লাগলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, ভারতকে বলেছিল। এবং ভারত সেই জিনিসটা কিন্তু সিরিয়াসলি নিয়েছে। তারা বুঝতে পারছে যে পাকিস্তানে যদি সন্ত্রাসী কার্যকলাপ হয়, সেটা ভারতকে এফেক্ট করবে, বাংলাদেশকে এফেক্ট করবে। তো তারা এইটার যে অ্যাটাকগুলি করেছে সম্পূর্ণ সন্ত্রাসের বিরুদ্ধে, সম্পূর্ণ তাদের যুদ্ধ হচ্ছে সন্ত্রাসের লড়াইটাও সন্ত্রাসের বিরুদ্ধে। তারা কোনো সিভিলিয়ান বা মিলিটারি পার্সনকে টার্গেট করেনি, খুবই সূক্ষ্মভাবে তারা টার্গেট করে ওই জায়গাগুলি আক্রমণ করেছে। তো এর জবাবে পাকিস্তান যেটা করেছে, তারা মিলিটারি আক্রমণ এবং সিভিলিয়ানদের উপরে আক্রমণ করছে, যেটা আমরা আশা করিনি যে এই কাজ করবে। এবং পৃথিবীর সবগুলি দেশ যতগুলি আছে, ইউএনভুক্ত থেকে শুরু করে যত ওআইসি দেশ, এরকম যতগুলি সংগঠন আছে, তারা সবাই বলছে যে যুদ্ধ থামাও, আমরা চাই না যুদ্ধ চলুক, এবং পাকিস্তান যাতে কোনোভাবেই এইটার না করে, পাকিস্তান যাতে কোনোভাবেই এই আক্রমণগুলি না করে, এবং ভারত যাতে এই আক্রমণগুলি থামায়। এটা গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেছে, এবং ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সাহায্য করবে না বলেছে, এটা তাদের ব্যক্তিগত বিষয় বলেছে, যে বিষয়ে আমি মাথা ঘামাইতে চাই না, তোমাদেরকে আমরা সাহায্য করব না। সুতরাং দেখা যাচ্ছে যে এটা টেরোরিজম হিসেবেই পৃথিবী দেখছে, এবং টেরোরিজমকে কেউই সহায়তা করবে না। অর্থাৎ এই ইসলামী জিহাদ, এইটার সাথে কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো মানুষই যুক্ত নয়, একমাত্র জিহাদি জঙ্গিরা ছাড়া। হ্যাঁ জি, ধন্যবাদ। সত্যি ভাই, এখানে দেখেন যে ওরা পাকিস্তান মনে করতেছে যে চীন একদম তাদের উপর ঝাঁপাই পড়বে, যে তাদের সাথে ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাটাক করবে, এরকম একটা ব্যাপার ভাবছে। বাট যখন তোমার কোনো রিসোর্সই নাই, আমি তোমার কাছ থেকে কিছু পাওয়ারই নাই, আমি তোমাকে কি দিয়ে আমি অস্ত্র দিয়ে সাহায্য করব? আমি জীবনও করবো। আমি তোমার কাছ থেকে কিছু পাবো না, আমি তোমার কাছ থেকে আমি যখন কিছুই পাবো না, তখন আমি তোমাকে কিছু দিব না। এটা আলটিমেট ট্রুথ। সত্যের ভাই, আমি কিছু বলতে পারবো বেলুচ নিয়ে? হ্যাঁ বলেন। আচ্ছা, বেলুচিস্তানের ব্যাপারটা হচ্ছে যে বেলুচিস্তানের অনেকগুলো 9 তারিখে তারা ইন্ডিপেন্ডেন্স অ্যানাউন্স করেছে, ইউএনকে আর্জ করেছে, মানে মেয়ের 9, মানে আজকেই আপনাদের দিনে। এটা বেলুচিস্তানের লিডার আছে ইয়ার কি যেন নাম, আর এটা ইন্ডিয়া টুডে থেকে শুরু করে প্রচুর ইন্ডিয়ান সকল পত্র পত্রিকা এসে গেছে, অনলাইনে গেলে দেখবেন। সো এই জিনিসটা ওই যে আপনি বলছেন না, কনফিউশন ইন্ডিয়ার পেপারগুলোতে কেন আসছে। বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা কিন্তু বাংলাদেশ রেডিও আর ইন্ডিয়াতে আকাশবাণীতে ছিল, রাইট? ভারতে ছিল,
এবং ইউএন এ পাঠানো হুম হয়েছিল, তারপর ওদের 9 মাস যুদ্ধ করতে হয়েছে, তারপরে আমরা বিজয় নিয়েছি। স্বাধীনতা ঘোষণা করা মানেই তো স্বাধীন হয়ে যাওয়া না, বাট হুম ঠিক এইটা বলছেন তাদের মৌকা ছিল, এটা তাদের মৌকা ছিল অবশ্যই। বাট ওরা কিন্তু 71-এও ওয়ার করতেছে, মানে পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে, আমরা যখন 71-এ চাইছি। তারা কিন্তু অনেক বছর ধরে আন্দোলন করে আসছে। ওরা তো একটু ইরানি টাইপের ভাষা, ইরানের পাশে তারা বিশাল একটা ভূখণ্ড, আপনি যদি বেলুচ বাদ দেন পাকিস্তান অলমোস্ট অর্ধেক হয়ে যায়। এবং দে আর সেম ওয়ে দে আর টর্চার্ড, তাদের কালচার নিয়ে সবকিছু নিয়ে। এবং আপনি দেখবেন যে বর্তমান লিডার মনে হয় নারী, প্রচুর নারীরা ওখানে আছে, ওদের সংস্কৃতি আছে, বাট এই যে হার্ডকোর এই জঙ্গি ইসলাম বিরোধী তারা সবসময়, যে জন্য 71-এ সরাসরি আমাদেরকে তারা সাপোর্ট দিয়েছিল বাংলা স্বাধীনতা, বেলুচ মানুষগুলো একদম নিরঙ্কুশ। বেলুচ থেকে সেই জন্য খুব একটা পাকিস্তানি সোলজার পাঠানো হয়নি, পাঞ্জাবিদের বেশি পাঠানো হয়েছিল, রাইট? পাঞ্জাবি বলে না, পাঞ্জাবি আক্রমণ। তো হ্যাঁ এখন পাঞ্জাবিরে আসছিল, রাইট। হ্যাঁ, এখন হচ্ছে যে ওদিকে আবার কি কাকতুন ওই মানে ওটাও কিন্তু কম না, এটা চিকন লম্বা নর্থের দিকে। একটু পাকিস্তানের ম্যাপ বের করেন, ওই যে যারা আর কি তালিবানের আছে আর কি, পশতুন জাতি কি পাকতুন, তো ওরাও কিন্তু, ওরা তো আজকেও মনে হয় বেশ 17 জন মানে ফাইট হয়েছে এবং পাকিস্তানি আর্মি মারছে, ওরা কিন্তু উইন করতেছে ওদিকে। আর সিন্ধও চায় না পাকিস্তানের সাথে থাকতে, তো 3টা। তো কোটা ভাই আমি বেরিজ কোটা ভাই আমি একটুখানি আপনাকে ওই যে যেটা বলছিলেন যে মানে বিশাল একটা আয়তন নিয়ে, ওরা 3,47,190 কিলোমিটার ওদের আয়তনটা। এক্স্যাক্টলি। এবং এই যে কনফ্লিক্টে 4 লক্ষ, এটা তো গণহত্যা করছে পাকিস্তান, 4 লক্ষ বেলুচ কিল করছে। সো বেলুচকে ধরে রাখা অলমোস্ট অসম্ভব। আর এই সময় আমি ঠিক জানি না বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী বা হ্যাঁ বলেন, আর ওই যে আর্মি চিফ, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা ঠিক আছে, এরা তো পুরাই মানে আইএসআই মানে পুরাই জঙ্গি সমর্থিত আর কি, আইএসআই চালাচ্ছে দেশ। এরা তো জঙ্গি দিয়ে আক্রমণ করছে, কিন্তু এরা কি, এদের গোলটা কি? এরা গোল যে পাকিস্তান ছোট হয়ে গেল, জঙ্গিরা শাসন করবে ওই অংশটা গাজার মতো, পাঞ্জাবের কিছু অংশ নিয়ে। সো এদের উদ্দেশ্যটা কি জানি না, এরাই নিজের দেশকে খতম করতেছে আর কি। এমনি ট্রাবল চলতেছে দেশের মধ্যে, এখন ইন্ডিয়ারে খোঁচা দিচ্ছে, ইন্ডিয়া যখন অ্যাটাক করছে তখন তো এই বেলুচ টেলুচ এদের বেরো যেতে, এটা তো বিজি অন কাশ্মীর বর্ডার, অল আর্মি সরে গেছে। সো হ্যাঁ বেলুচ তো অনেকটা সাউথে আর কি। যাই হোক, এনিওয়ে সাথী ভাই যুক্ত আছেন মানে ইরানের দিকে। তো যেটা হয় হয়তো বা যদি এটা করে ইন্ডিয়া আর ইসরায়েল তো প্রথমে যদি সমর্থন দিয়ে ফেলে, তাহলে তারা স্ট্রং হয়ে যাবে। এইটা আপনারা ফেরত যান। হ্যাঁ, আর ওই যে আমি জানি না, বাংলাদেশের মতো একটাই দেশ যারা মনে করতেছে পাকিস্তান জিততে গেল। না ঠিক আছে, পাকিস্তানের তো অসম্ভব ব্যাপার। এনিওয়ে সাথী ভাই যুক্ত আছেন। সাথী ভাই স্বাগতম আপনাকে। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। সবাইকে শুভেচ্ছা। এই যুদ্ধের যুক্ত খবর হওয়ার জন্য ধন্যবাদ। খুব একটা পাই না এখানে, কিন্তু আমি বেলুচিস্তানের কথা বলতে পারি। এদের জন্য দুঃখ খারাপ লাগে, কারণ এরা একটা স্বাধীন রাজ্য ছিল পাকিস্তান হওয়ার আগে। পাকিস্তান পরে এটাকে দখল করে। আর আমার মনে আছে যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় বেলুচ রেজিমেন্ট একটা ছিল এখানে। আমার যতটুকু মনে পড়ে, তারা যুদ্ধ করতো না, তারা আত্মসমর্পণ করতো মুক্তিবাহিনীর কাছে। আমি শুনতাম বড়দের কাছে যে বেলুচ রেজিমেন্টের লোকরা ওরা বসে থাকে আর্মস ফেলে দিয়ে, মানে তাদেরকে জোর করে পাঠানো হয়েছিল বোধহয়। হ্যাঁ, বেলুচের জনগণ ফুল বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ছিল। মানে আমি শুনতাম যে বেলুচ রেজিমেন্টের অনেককেই যখন এখানে আসতো, তারা যুদ্ধ না করে বসে থাকতো। সত্যি ভাই, এখন যদি একটা ছোট্ট প্রশ্ন করে আমি চলে যাব, আমি অফলাইনে গিয়ে শুনবো, মানে স্টেজের বাইরে। বলেন। সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশের নিয়ার বাই 60 to 70% পিপল পাকিস্তানের পক্ষে, এবং সত্যের ভাই আপনার সাথে কিন্তু লজিক্যাল ভাই কিন্তু বলা, আমার মনে হয় যে 80% এক্স্যাক্টলি। আমি লজিক্যাল ভাইয়ের সাথে সহমত, কারণ আমি ওখানে গিয়ে আমি বিভিন্ন নিউজ পোর্টালের জাস্ট কমেন্ট গুলো দেখছি, দেয়ার জাস্ট মানে কি বলবো। আচ্ছা, আমি আমার ধারণাটা বলি, কারণ এখানে তো কোনো নেওয়া হয়নি, কোনো জরিপ নেওয়া হয়নি। তো যেটা ধারণা হচ্ছে, যারা 71-এর সম্পর্কে জানে না, যারা ওই দেশ কেন ভাগ হয়েছিল ওই সময়কার সিচুয়েশন যাদের জানা নেই, আমি তো তখন ছোট,
আমি বড়দের মুখে শুনেছি যে যারা দেখে মানে যারা সরাসরি যুদ্ধ করেছে অথবা যারা সম্পর্ক মানে যুদ্ধের সময় যারা ছিল তাদের কাছ থেকে শোনা। তো আমরা জানি যে আসলে কেন যুদ্ধটা হয়েছিল, কেন পাকিস্তান কতটা ভয়ঙ্কর ছিল, বা কি কি আমরা কতটা কষ্ট করে একটা দেশ স্বাধীন হয়েছে। তো এটা জানা এখনকার যে প্রজন্ম যারা এখন মনে করেন জেনজি বা আরো ওই XYZ যেগুলি আছে, তারা তো তাদের একটাই উদ্দেশ্য যে মুসলমান এবং পাকিস্তান যেহেতু মুসলমান, ভারত হচ্ছে হিন্দু। এখন আমার আরো আশ্চর্য লাগে যে আমার ক্লাসমেটদের মধ্যে আছে যারা হলো যারা হচ্ছে যে ওই বুয়েট মেডিকেলে পড়ছে, হ্যাঁ বুয়েটে পড়ছে, আর্কিটেকচারে পড়ছে, এবং তারাও হচ্ছে হুজুর হয়ে গেছে, দাড়ি টুপি, এবং তারাও জামাত হয়ে গেছে, এবং তারা জামাতকে সমর্থন করে পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমি এই জেনারেশন থেকে আশা করিনি, বাট নতুন জেনারেশন বলতে পারেন, হ্যাঁ নতুন জেনারেশনে আপনার বেশিরভাগই পাকিস্তান, ওই একমাত্র কারণ হচ্ছে ধর্ম। তারা মুসলমান ভাই ভাই, এটাই তো কারণ। আর তো একটা প্রশ্ন ছিল, আচ্ছা মুসলমান যদি আমাদের পূর্বপুরুষদের মা বন্ধুদেরকে দর্শন করছে, দর্শন করার পরেও কি ইসলামের কি বিধান, এটা কি ওদেরকে আমাদেরকে সমর্থন করে দিতে হবে? এরকম কি ইসলামে কোনো জায়গায় আছে যে মুসলমান দর্শনকারী হোক, চুরি ডাকাতি করুক, যত কিছু করুক, জাস্ট ইমান থাকলেই, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই ওদেরকে মুসলিম হিসেবে আমাদেরকে সমর্থন দিতে হবে? এটা কি ইসলামের হ্যাঁ কোথাও এখানে এরকম? হ্যাঁ কোরিয়া দেখেন এখানে ইসলাম বলছে তুমি যত রকম আকাম কুকাম করো, আল্লাহর সাথে শিরিক যদি না করো, তোমার ইমান যদি থাকে, মুসলমান এবং এক মুসলমান আর এক মুসলমানের দোষ গুণ গোপন করবে। হ্যাঁ, এক মুসলমান যদি দোষ করে তাহলে অন্য মুসলমান তার দোষ গোপন করবে, এবং আখিরাতে ওই মুসলমানের দোষও আল্লাহ গোপন করবে। তো তারা তো জানে যে যতই আকাম কুকাম করুক, আলটিমেটলি তারা মুসলমান, এবং মুসলমান ভাই ভাই। তো এই কারণেই তাদেরকে সমর্থন করছে, এবং হিন্দু বিদ্বেষী এই কারণে তারা হিন্দু বিদ্বেষী, যে কোরআন হাদিসের মধ্যেই লেখা আছে যে আপনার ওই মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, 1, 2 হলো গাজওয়াতুল হিন্দ, 3 হচ্ছে যতদিন পর্যন্ত না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে ততদিন পর্যন্ত জিহাদ করা ফরজ। এই কয়েকটা আয়াতের ভিত্তিতে তারা এই কাজগুলি করে, এবং তাদেরকে তো বারবার শেখানো হয়। এই যে বুয়েট মেডিকেলের স্টুডেন্টরা কেন জিহাদি হচ্ছে, কেন এই নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা জিহাদি হচ্ছে, তাদেরকে তো ব্রেন ওয়াশ করা হয় ঢোকার সাথে সাথে। আচ্ছা গাজওয়াতুল হিন্দ মনে করেন এই 2025 সালে মুমিনরা গাজওয়াতুল হিন্দ করছে, এরপরও 50 বছর পরেও এরা গাজওয়াতুল হিন্দের শব্দ দেখতে থাকবে, মানে গাজওয়াতুল হিন্দ কখনো শেষ হবে না। অতীতে অনেকবার পাকিস্তান আমাদের উপমহাদেশে যুদ্ধ হয়েছিল, এরা গাজওয়াতুল হিন্দ করছিল। আপনার কথা কেটে আসছে ভাই, আপনার কথা একদমই কাটা আসছে এক্স মুসলিম ভাই। তো হ্যাঁ, যে গাজওয়াতুল হিন্দ যে আসলে কোনটা, সেটা তো পিন পয়েন্ট কেউ করতে পারে না। তো যতদিন না হিন্দুস্তান ধ্বংস হচ্ছে, ভারত পুরাপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এটা চলবে, এই যুদ্ধ চলবে। যতদিন না মুসলমানরা সম্পূর্ণ ভারত দখল না করবে ততদিন এই যুদ্ধ চলবে। জি বলেন এমডি ভাই, আপনার দুইটা, এই সত্য নামে যিনি আসছেন, আপনার দুইটা আইডি ভিতরে দেখা যাচ্ছে, মোহাম্মদ রায়ান, আপনার দুইটা আইডি দেখা যাচ্ছে, একটাকে বের করে দিতে হবে। সত্য ভাই, তাহলে আমি চলে যাব একটুখানি। জাস্ট আমি আমার অ্যান্সারটা পেয়ে গেছি। সেটা হচ্ছে আপনি জাস্ট ব্লেম করছিলেন যে শুধুমাত্র ধর্মের কারণে বাংলাদেশের 60% অথবা 70%, আপনি যেটাকে বলছেন তারা শুধুমাত্র ধর্মের কারণে পাকিস্তানকে সাপোর্ট করছে। আমি আপনার সাথে একদম সহমত পোষণ করছি। এদের মাথায় ধর্মটা একদম মানে এই পচা জিনিসটা একদম ভরে গেছে, এবং এর কারণেই আমি এমন একটা রাষ্ট্রে থাকি, এই রাষ্ট্রটাকে জাপান ডোমিনেট করছিল, বুঝছেন? কোনো যুদ্ধ করেনি, কিচ্ছু করেনি, একটা মার্ডার করেনি, অনলি ডোমিনেট করছে, এবং তারা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে চলে গেছে এই দেশটাকে। তো তবুও তারা শুধু ওই ডোমিনেশনের জন্য জাপানকে প্রচন্ড আকারে ঘৃণা করে, এবং তারা বলে যে জাপানের মানুষ খুবই খারাপ। আর আমার দেশে 30 লক্ষ মানুষ হত্যা করলো, 2 লক্ষ মা বোনকে রেপ করে, এবং সেই রেপ গুলার বীরাঙ্গনাদের আপনি কাহিনীগুলো যদি একটু মানে আমি
আশা করি রাইট, করছেন। এগুলি ভাই বিভৎস কাহিনী, এবং এটা হচ্ছে, এটা তো জেনোসাইড, এটা সবাই স্বীকার করে যে এটা একটা জেনোসাইড। এবং আহ, এবং আমাদের যে বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আমাদের বিভিন্নভাবে জাতিগত মানে এথনিক ক্লেন্সিং যেটাকে বলে, জাতিগত ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তো সেই পাকিস্তানের সাথে এখন সেই পাকিস্তানকে কিভাবে তারা বন্ধু বানায়, শুধু বন্ধু না, তাদের বাবা বানায়, বাবা ডাকতেছে, তাই না? পাকিস্তান আমাদের বাবা। জাতির পিতা কে এখন? জাতির পিতা ইব্রাহিম, তো জাতির পিতা আপনার ওই নওয়াজ না কি নাম ওইটার, হ্যাঁ, নিয়াজি। ওইগুলির হ্যাঁ, ওইগুলি দিয়ে জাতির পিতা বানাইতেছে। তো এটা হচ্ছে দুঃখজনক। মানে আমাদের এই শহীদের এই 30 লক্ষ প্রাণ কেন যুদ্ধটা হলো, কেন 71? তো এই ইতিহাস জানা উচিত আমাদের, মানে আগের জেনারেশন জানে না, কিন্তু হ্যাঁ বলেন। সত্যি ভাই, আমি আমি বলি, কালকে একই কথা বলছিলাম, আজকে এটা একটু বলবো। তার আগে বলে দিই, আপনার ইনবক্সে আমি একটা ম্যাপ পাঠাইছি পাকিস্তানের বেলুচিস্তান। ওরা যে ম্যাপটা বেলুচিস্তান দিচ্ছে এখন, ওখানে দেখালে দেখবেন যে কত বড় বেলুচিস্তান। তারপরে আরেকটা জিনিস বেলুচিস্তান সম্বন্ধে বলি, যে বেলুচিস্তানের যেহেতু নাগরিক 1971 আমাদের সকল পক্ষে ছিল। আমরা আর কি বাংলাদেশের পরিস্থিতি বুঝেনি, আমরা যারা আর কি মুক্তমনা এবং আমরা যারা নেমক হারামের বাইরে আর কি বাংলাদেশের পক্ষের মানুষ, তাদের অবশ্যই আমাদের যার যার সোশ্যাল মিডিয়া থেকে বেলুচিস্তানের একটা জাতীয় সঙ্গীত ইয়েতে ইউটিউবে গেলেই পাবেন, এখানে বাজালে হয়তো কপিরাইট হবে, এবং বেলুচিস্তানের স্বাধীনতা হোক এরকম আমরা যার যার সোশ্যাল মিডিয়াতে যেন পোস্ট করি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা শেয়ার করি সবার সাথে, আমার মনে হয় এটা দরকার হবে। আর এই ভাইয়া যেটা পাকিস্তান ভারতের কথা বলছেন, যে অবভিয়াস বাংলাদেশের প্রতিটা পাকিস্তান সাপোর্টার, সেটা 80% হোক, 100% হোক, 10% হোক, আপনি যে জিজ্ঞেস করবেন যে কেন যুদ্ধে ভারত না পাকিস্তানকে সাপোর্ট করছো, প্রথম উত্তর হচ্ছে ওরা মুসলমান, আমরা মুসলমান। সো এটা খুবই একটা স্বীকৃত জিনিস। দ্বিতীয়ত হচ্ছে যে এরা যে জানে না ইতিহাস, না জানুক, একটু তো জানে যে বাংলাদেশে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে ভারত আমাদের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল, এবং যুদ্ধে বাংলাদেশ জয়ী হওয়ার 54 বছর পর পাকিস্তান সরকারিভাবে কখনোই এই যুদ্ধের জন্য অনুশোচনা বা মাফ চায়নি। তার মানে আজকে 2025 পাকিস্তান ওই আমাদের বাংলাদেশের শত্রু। এটা যারা বুঝে না, তাদের ওই যে আমরা গালাগালি করি জারজ পাকিস্তানে, আসলে তাদের সমস্যা আছে, বুদ্ধি প্রতিবন্ধী। আর ন্যাচারালি যখন বাংলাদেশ পাকিস্তান, আমি কালকেও বলেছি, যুদ্ধে পাকিস্তান যুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষে আসছিল, এবং ভারত পাকিস্তান যুদ্ধে অবশ্যই বাংলাদেশ ভারতের পক্ষে থাকবে যদি তারা নেমক হারাম না হয়। এটা সিম্পল। আমার প্রশ্ন হচ্ছে, যদি কখনো বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়, বাংলাদেশের মুমিনরা কোন পক্ষে থাকবে? এখন তারা তো বেশিরভাগই রাজাকার, তাই না? বেশিরভাগই এখন এরা যুদ্ধ করবে, পাকিস্তানের পক্ষেই থাকে, ক্রিকেট খেলা এরা যুদ্ধ করবেই না, যুদ্ধ করবে না। আচ্ছা, এই যে লাল দিয়ে দেখা যাচ্ছে, এটা হলো বেলুচিস্তান, এবং পাকিস্তানের অংশ এটা। তো দেখা যাচ্ছে যে আফগানিস্তানের না, ওটা পুরো পাকিস্তান দেখাচ্ছেন। আমি দেখেন তো ইনবক্সে একটা ছবি পাঠাইছি আরেকটা অ্যাকাউন্টে, ওটা দেখা যায় কিনা, অথবা গুগল বেলুচিস্তান লেখেন, দেখবেন। হ্যাঁ, এটাই দেখাচ্ছে এখন। এটা তো পুরো পাকিস্তানই দেখাচ্ছে আপনার। না, পাকিস্তান পুরো এটা দেখাচ্ছে, রাইট? পাকিস্তান হচ্ছে এটা, এই যে এটা পুরো বেলুচিস্তান। চিন্তা করছেন কত বড়? হ্যাঁ, এটা হলো বেলুচিস্তান, লাল ডট। 3,47,190 কিলোমিটার, মানে বাংলাদেশের ডাবল। ডাবলেরও বেশি। এক্স্যাক্টলি। আপনি জুম করেন উপরে, এরপরে উপরে শুধু পাঞ্জাব আর 2টা জায়গা ছাড়া উপরের কর্নার থেকে কি পাখতুন যেন বলে, আরেকটা খাইবার পাখতুন। হ্যাঁ, খাইবার পাখতুন, রাইট। সেটা উপরের দিকে গেলে দেখবেন এটা লম্বা টাইপের স্টেট। আফগানিস্তান থেকে শুরু হয়েছে, তারাও স্বাধীনতা চাচ্ছে, তাদের সাথে ফাইট চলতেছে, তো কারেন্টলি ফাইট চলতেছে। সো আমি এখন না এরকম একটা অবস্থায় পাকিস্তান সরকার কিভাবে ভারতের সাথে গ্রেঞ্জাম লাগায়, এরা কারা? পাকিস্তান সরকার হচ্ছে, তারা তো ভাই সন্ত্রাসী, জঙ্গি। আর কিছু জঙ্গি। পাকিস্তান
তারা আফগানিস্তান যেরকম আপনার ওপেনলি ঘোষণা দেয় তারা মানে ইসলামের পতাকা উড়াবে, কলেমার পতাকা, ওই পাকিস্তানে তো সেম কলেমার পতাকা উড়াবে। তো পার্থক্য নাই, এবং তারা ওপেনলি বলে যে তারা ওপেনলি যেরকম আইসিস বলে যে তারা হচ্ছে মুসলমান ব্যতীত মানে সবাইকে হত্যা করবে, হিন্দুদেরকে, ইহুদি, নাসারা, খ্রিস্টান যা আছে সবাইকে হত্যা করবে। ওরাও তো একইভাবে একটা ইহুদিও রাখবে না, এখন নিজেরাই ব্যানিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই বলতেছে এখন বাংলাদেশের যারা মুমিন আছে আপনি দেখবেন যে তারা সেম কথা বলতেছে যে তারা সমস্ত পৃথিবী ধ্বংস করে শুধু মুসলমান থাকবে আর কেউ থাকবে না। তো এটাই হচ্ছে তারা পোটেনশিয়ালি এটাই চায় যে সারা পৃথিবীতে মুসলমান ছাড়া আর কেউ থাকবে না। হ্যাঁ, মানে অনলি ট্রাবল পিপল থাকবে, এই তো অনলি। হ্যাঁ, যারা তারা যেখানেই যায়, আপনি দেখেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এশিয়ার এইসব জায়গা তো ভাই শান্তিপ্রিয় জায়গা ছিল। তারপর জাকির নায়েক গিয়া ওখানে গ্যাঞ্জাম পাকাইলো এবং মুসলমানরা ইন্দোনেশিয়াতে ধ্বংস করে দিল। হ্যাঁ, তাদের কালচার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশকেও তাই করছে একদম। হ্যাঁ, তো এরা যেখানেই যায় সেখানে একটা গন্ডগোল করে এবং সেখানকার কালচার নষ্ট করে দেয়। এখন আমাদের আপনি দেখতে পান যে নারীদের এই যে এখন আপনার ইয়ে হচ্ছে যেটা নারীদের যে সংস্কার নিয়ে একটা ইয়ে হচ্ছে, তাই না, সমান অধিকার নিয়ে, ওটার বিরুদ্ধে লাগছে। ওটার বিরুদ্ধে আপনার মামুনুল হক টক তারা ওপেনলি ইয়ে করে, তাদের মামলাও হয়েছে। ওই একবার কি একটা হয়েছিল না, সে সবাইকে কান ধরা দিবস আমরা এখানে পালন করি এখনো, কি একটা হয়েছিল জানো? এটা হচ্ছে যে এটা হলো হেফাজতের আপনার ইয়েকে ওই জিনিসটাই লোডিং আছে সত্যি ভাই, ওই জিনিসটা আবার লোডিং আছে, ওদের একবারে শিক্ষা হয়নি আসলে, আবার ওই জিনিসটা লোডিং আমি দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে ভাই আপনি যখন কথাটা বলছিলেন যে পাকিস্তানি সন্ত্রাসবাদের জন্য কিভাবে ভারত বা অন্যান্য দেশগুলো এফেক্টেড হচ্ছে, কিন্তু আপনি যদি দেখেন সব থেকে বেশি যদি এফেক্টেড হয়ে থাকে পাকিস্তান ইটসেলফ নিজে, তার মানে দেশটার কি অবস্থা হয়েছে, দেশটার ইকোনমি কি অবস্থা হয়েছে, বা দেশটার ডেভেলপমেন্টের জন্য যে পরিমাণ টাকা এসছে রে ভাই, সে তাতে করে ওরা ঘুরে অনেক ভালোভাবে দাঁড়াতে পারত। তো ছোট একটা দেশ, জনসংখ্যা এত কম, ঠিক আছে, মানে উল্টো হয়েছে। এখন আপনি দেখেন পাকিস্তান বা আফগানিস্তান এবং বাংলাদেশ কম্পেয়ার করলে বাংলাদেশের ইকোনমি অনেকটা আগাচ্ছিল, তাই না, আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পরে। কিন্তু এখন আবার দেখবেন যে আপনার জিডিপি অর্ধেক হয়ে গেছে। কারণ কি? ইসলামাইজেশন। এখন আবার ওই জামাতের হাতে চলে গেছে ক্ষমতা। তো এটা যদি হয় তাহলে ধ্বংস হবে ভাই। সেই জন্য আমার প্রশ্ন হচ্ছে যে আর্মি চিফ আসিফ সে কি আসলে চর নাকি ইন্ডিয়ার চর কিনা? না, this could be because she's destroying the country very easily. সে নাকি অন্তরীণ করছে, at least তাকে নাকি ধরছে পাকিস্তান। ইচ্ছামিত ভাই ওটা হচ্ছে আপনার 2013 সালে 5ই মে তে ছিল এটা। হ্যাঁ, 2013 5ই মে। ওটা ছিল জামাতের যে ইয়েটা আপনার, তারা যে তারা লজিক্যাল ভাইকে ভালো লাগে এই জন্য যে মানে এভিডেন্স ওনার কাছে অল টাইম রেডি, এই যে রেডি থাকে, রাইট। আচ্ছা, এবং তারা সব থেকে বেশি আহত হয়েছে সত্যি ভাই, হয়তো কোটা ভাই কিছু একটা বলছেন, আমি জাস্ট একটা কথা বলি মাঝে, যে সব থেকে বেশি আহত হয়েছে যে ভারতের যে দুইজন মানে মহিলা যারা অফিসার, তারা দুজনে যে এই জিনিসটা ব্রিফিং দিয়েছেন এবং প্রতিনিধিত্ব করেছেন, এইটা দেখে তারা আরো খোঁচা আছে, বুঝলেন তো, মানে কি করে কেন তোরা পুরুষ দিয়ে মারতিস, মহিলা দিয়ে কেন মারলি? এটা নিয়ে তারা আরো চিন্তিত। তো যেটা বলছিলাম যে প্রশ্ন রেখে আমি চলে যাব, আমি বাইরে গিয়ে শুনছি, এই দুইটা প্রশ্ন রেখে চলে যাব। সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে ইনবক্সে আলাপ হচ্ছিল ওই গাজওয়াতুল হিন্দ নিয়ে। আমি বলছিলাম যে ভাই আপনারা গাজওয়াতুল হিন্দ করবেন, আর যাদের বিপক্ষে করবেন তারা কি বসে থাকবে? তারা তো চেষ্টা করবে গাজওয়াতুল হিন্দ যাতে না হয়, তারা তো চেষ্টা করবে। তো আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আপনার ইমাম মাহাদি আসবেন এবং ঘোড়ায় চড়ে আসবে প্লাস তলোয়ার হাতে নিয়ে আসবে। তো আসলে তলোয়ারের সাথে আপনার প্রেজেন্ট দিস ইজ 2025 হতে পারে, গাজওয়াতুল হিন্দ 2030 হতে পারে, সমস্যা নাই, আমি মেনে নিচ্ছি যে কোনো একটা ডেট, আমি ডেটটা ফিক্সড করে নেই ওনার সাথে। তা বলছি ভাই গেট আপ এখন আর ওই 1400 বছর আগের সিচুয়েশন নাই ভাই, এখন হচ্ছে 2025, একটু জাগুন আর একটু চিন্তা করে দেখুন যে তলোয়ার নিয়ে ইমাম মাহাদি কতটা আগাইতে পারবে, এটা একটু আপনি বলেন। পরে উনি আমার সাথে আর একটা আওয়াজ দেয় না আর কি। না, আপনি চিন্তা করেন উত্তরে জাস্ট আপনি আপনার ওই চায়নার যে লেজার মেশিনটা দেখেছিলেন, জাস্ট ওই পোস্টটা শেয়ার করে দিন, বাস, তাতে ওইটাই এর প্রশ্নটার উত্তর আর কি। সরি, চায়নার, হ্যাঁ,
এখন টেকনোলজি যে গাইডেড মিসাইল টিসাইলের সাথে আপনি তলোয়ার দিয়ে কি করবেন? হ্যাঁ, হ্যাঁ, তো আমি কথা হচ্ছে বলেছি যে তো মানুষ লাগে না, এখন যুদ্ধ করতে মানুষই লাগে না, হুম, এখন ওই যে টেকনোলজি। ড্রোন দিয়ে করতেছে, চায়না আপনার লেজার দিয়ে করতেছে। তো কথা হচ্ছে যে তারা এখন ওই কি বলে দাজ্জাল, হ্যাঁ দাজ্জাল নাকি ভারতে আসছে, হ্যাঁ দাজ্জাল ভারতে আছে। এই যে রূপকথার এখন দেখেন এটা হলো চায়নার টেকনোলজি। তারা এটা দিয়ে সব ড্রোন তারপর মিসাইল এই মাইক্রোওয়েভ দিয়ে সব ইয়ে ডিসেবল করে দিচ্ছে। হ্যাঁ? তো আহ, কোনো মানে কোনো ইয়ে লাগতেছে না, আপনার গুলি রকেট কিছুই লাগতেছে না, তারা শুধুমাত্র মাইক্রোওয়েভ দিয়ে ডিসেবল করে দিচ্ছে। তো এখন ওই তলোয়ার এখন বলতে পারেন যে তীর ধনুক তীর ধনুক তো আর জ্যাম করা যাবে না, হ্যাঁ কোনো ইয়ে নাই। তীর ধনুক তলোয়ার ঘোড়ায় করে আসতেছে, ওদের কোনো তেলও লাগতেছে না, করতে পারে। এটা আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ না, এটা চতুর্থ বিশ্বযুদ্ধ হবে। ওটা হবে ওই যে আইনস্টাইন বলে গেছিল যে এটা হবে চতুর্থ বিশ্বযুদ্ধে, আপনার লাঠিসোঁটা দিয়ে হবে, পাথর দিয়ে। তো ওইটা হবে ইমাম মাহাদি আর কি চতুর্থ যুদ্ধ করবে এবং দাজ্জাল আসবে চতুর্থ বিশ্বযুদ্ধের সময়, এইগুলি। তো কথা হচ্ছে যে এই রূপকথার কাহিনী বিশ্বাস করে, এই রূপকথার কাহিনীর উপরে ভিত্তি করে তারা এইগুলি করতেছে, ঠিক আছে? টোটালি এটা মানে মাথা নষ্ট না হলে এই এই ধরনের মানুষ হতে পারে না। এবং তারা দেখেন নিজেকে ধ্বংস করা আর কিচ্ছু না দেশগুলা, মানে কি বলবো। আর যে সতের ভাই এই ব্যাপারে আমি লজিক্যাল ভাই একটা প্রশ্ন আছে। লজিক্যাল ভাই তার 12 লক্ষ হিসাব চেয়ে অনেককে কেয়ামত পর্যন্ত সময় দিয়ে দেয়। তার মানে কি লজিক্যাল ভাইও ইমাম মাহদির পিছন পিছন আসবে গাধায় চড়ে? হ্যাঁ, উনি আসবে চতুর্থ বিশ্বযুদ্ধের সময় আসবে, লাঠি জোড়া নিয়ে। আসলে ইমাম মাহাদি উনি অলরেডি চলে এসেছেন, ঠিক আছে? আচ্ছা, লজিক্যাল ভাই আমাদের ইমাম মাহাদি। হ্যাঁ, তো গাধায় কেন, ঘোড়ায় তো আসার কথা। ওইটা ছদ্মবেশে আছে ঘোড়াটা, যাতে ঘোড়াটাকে চিনতে না পারে কেউ। ওকে ওকে, ধন্যবাদ। আমি আজকে বিদায় নেব। লজিক্যাল ভাই আপনি ইয়া মানে থাকেন, আমি পরে আবার সময় পেলে আসবো, একটু বিজি। তো ধন্যবাদ সবাইকে। ওকে, শিওর সত্যি ভাই, আমরা আছি, চিন্তা নেই। ইচ্ছামিতু ভাই, ওটা কি ওয়ার ইজ এ ডিসিপশন? এটা হ্যাঁ, ইচ্ছামিতু ভাই, ওটা কি ওয়ার ইজ এ ডিসিপশন? এইটা তো লজিক্যাল ভাই ভালো বলতে পারবেন। আচ্ছা, লজিক্যাল ভাইকে গত দিবসের শুভেচ্ছা। গতকালকে নাকি গাদা দিবস ছিল। হ্যাঁ হ্যাঁ, গতকালকে লজিক্যাল পারসন দিবস ছিল। হ্যাঁ, এটা আল্লাহ পাক আগেই জানতো এরকম একটা দিবস করবে, মানে চালু হইবে পৃথিবীতে। এটা আল্লাহ পাক আগেই জেনে আমাকে আগে ভাগেই সেই দিবসের প্রতীকী রূপ বানাইয়া ফেলাইয়াছে। আচ্ছা, ইচ্ছামিতু ভাই একটা আন্তর্জাতিক লজিক্যাল দিবস নাকি লজিক্যাল ভাই? রাইট। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছামিতু ভাই, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আপনি যেহেতু এক্স মুসলিম অফ ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ, ধরেন ইন্ডিয়ার সকল মুসলমানদেরকে ধরেন বলে দেওয়া হলো যে বাংলাদেশ আপনার জন্য ওপেন বর্ডার। আপনার ধারণা মতে কতজন ইন্ডিয়ান বাংলাদেশে চলে আসতে পারে এরকম একটা, যদি মানে আপনার মানে ইমাজিনেশন থেকে আপনি বলতে পারেন, নো প্রবলেম? যাবে না, কেউ যাবে না। একজন আসবে ভাই? না যাওয়ারই চান্স বেশি। ইসলামে তো ভাই খাদেম শেখ ভাইয়ের উদাহরণটা দিয়ে দিন না। সে ভাই মানুষের কথা বলেছেন উনি, মানুষের কথা জিজ্ঞাসা করেছেন। গরু ছাগল তো চড়তে চড়তে যে কোনো দিকে চলে যায় ভাই, পাকিস্তানের বর্ডারও ঢুকে যায়, সেটাগুলো ওইগুলো আমরা ধরি না। আসবে না ইসলামে, তবে খাদেম শেখও আসবে না, আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে। খাদেম শেখ না, খাদেম শেখকে অফার দেওয়া হয়েছিল, টাকা পয়সা ভিসা যা কিছু লাগবে জায়গা জমি সবই কিনে দেওয়ার কথা বলা হয়েছিল। বলে যে অমানুষের দেশে আমি যাবো, আমি তো এখানে কিছু অসুবিধা নেই আমার। মানে আমার এখানে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আমি জানি যে প্রত্যেকটা মুসলিম ইন্ডিয়াতে যারা আছে তাদের দেশত্ববোধ ভীষণ রকম প্রগাঢ়তর, তাদের দেশত্ববোধ। আর আমি ভীষণ জানেন ভাই, বলুন তারপরে। আচ্ছা ঠিক আছে, মানে আমি খুবই হতাশ হয়েছি ইসলামিত ভাই। আমি গত 2-3 দিন ধরে আমি জাস্ট মানে আমাদের নিউজ পোর্টাল গুলোর নিচে গিয়ে আমি খুবই হতাশ হয়েছি। প্রত্যেকটা মানে যারা নিউজ পোর্টাল নিচে কমেন্ট করছে, প্রত্যেকটা মানুষের ওই কমেন্ট পাকিস্তান জিন্দাবাদ। আমি খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, মেন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ভাবেন যে ভারতের প্রত্যেকটা মুসলিম, মানে প্রত্যেকটা কথাটা যখন অ্যাড করবেন তখন এখানে এটা হবে না, এটা চলবে না আর কি। অধিকাংশ বলতে পারেন, অনেক বলতে পারেন, কিন্তু প্রত্যেকটা না। আমি এমন অনেক মানুষ যাদেরকে পার্সোনালি চিনি যারা গাজওয়াতুল হিন্দের জন্য ওয়েট করছে,
ঠিক আছে, এমন অনেক মানুষকে পার্সোনালি আমি চিনি। তো তাদের জন্য আমি কি করে বলতে পারবো? তারাও তো মুসলিম অ্যাকচুয়ালি, তাই না? এবং ওকে, তারা সমাজের চোখে আই সমাজের উইল, চোখে থাকে ভালোভাবে, হ্যাঁ। ওকে, তো আমি সমাজের আমার কথা, চোখে ইয়েভাবে থাকে আরকি, একটু ভালো সেজে থাকে এবং এরা জনসমক্ষে একরকম হয়, কিন্তু তারা তো আমাকে মুসলিম বলেই চেনে। এবার যখন আমার সঙ্গে পার্সোনালি কথা বলে, তখন তারা আমাকে এই গাজওয়াতুল হিন্দ কিভাবে হবে সেগুলো সব বলে আরকি। এবং ভারতের প্রতি অ্যাকচুয়ালি কতটা তাদের বিদ্বেষ, যে ভারত তো সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে নিজের সম্পর্ক খারাপ করে রেখেছে। এই ওই, এদিক থেকে বাংলাদেশ মারবে, এদিক থেকে পাকিস্তান মারবে। এই মোটিভ তাদের মনের মধ্যে সব সময় চলে রে ভাই। আমার পরিচিত মানুষদের মধ্যে এই মোটিভ চলে। ওকে, আমি ইচ্ছামিত কি ভাই, করে তাহলে বলবো? আমার কথাটা আমি উইথড্রল করে নিচ্ছি। আমি প্রত্যেকটা না বলে আমি বলছি যে অধিকাংশের ক্ষেত্রে। হ্যাঁ, অধিকাংশ বলতে পারেন। ওকে, আমি আমি উঠাই নিচ্ছি। ইচ্ছা মৃত্যুর কথা প্রসঙ্গে আমি একটা কথা, আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি বোধহয় 84 সালের দিকে বোধহয় কাশ্মীরে গিয়েছিলাম বেড়াতে। সেই সময় আমার সাথে দেখা একজন ইন্ডিয়ান মুসলিম, সে বোধহয় দিল্লি থেকে এসেছিল। তো দুঃখ করে জিজ্ঞেস করছিলাম, তোমরা পাকিস্তান থেকে আলাদা হলে কেন? এবং কয়েকজন আমাকে বলেছে, তোমরা কি এখন ভালো আছো আগের চেয়ে, তোমরা কেন আলাদা হলে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এরকম আছে। এবং আমরা এই কাশ্মীরের মানুষদের বিহেভিয়ার এতটা ভালো দেখি, ঠিক কথা। অবশ্যই ভালো থাকলেই ভালো, সেটা আমি সবসময় চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আদৌ কি সত্যি করে এতটা ভালো? উত্তরটা হচ্ছে না, কখনোই না। কারণ এদের পূর্বপুরুষরাই কিন্তু মানে এই যারা কাশ্মীরি পণ্ডিত আছে তাদের জেনোসাইড করেছিল। এই জিনিসটা এরা লুকাতে চায়, কখনো বলতে চায় না, কিন্তু এটা একটা ফ্যাক্ট যে এদের পূর্বপুরুষরাই কিন্তু কাশ্মীরে জেনোসাইড চালিয়েছে। এবং এই মুহূর্তে পাঞ্জাব পুলিশ, পাঞ্জাব বলছি, কাশ্মীর পুলিশে যে সমস্ত আহ, মানে অফিসার না, যারা একটু লোয়ার লেভেলের, লোয়ার র্যাঙ্কের যারা পুলিশে থাকে, যারা কনস্টেবল, তাদের মধ্যে অনেকেই কিন্তু মিলিটেন্ট ছিল বা মিলিটেন্টের সঙ্গে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই জন্য সরকার তাদেরকে একটা চাকরি দিয়ে একটা স্টেবল ইনকামের সোর্স দিয়েছে। এবং সরকার চেষ্টা করছে যে ওখানের ট্যুরিজমটা বাড়িয়ে, কারণ ট্যুরিজম যখন থেকে বেড়েছিল, ওখানকার স্থানীয়দের যখন থেকে ইনকাম আসতে শুরু করেছিল, তাদের কিন্তু এই এই গতিবিধি কমে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এটা একটা রিজন হতে পারে যার জন্য ওই মানে ওই এলাকার ট্যুরিজমটাকে ধ্বংস করতে চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই এক্স মুসলিম 3 জন আমার বন্ধু ছিল যারা কাশ্মীরে গেছিল এবং এক্স মুসলিম মুভমেন্ট নিয়ে কথা বলছিল, যে অ্যাকচুয়ালি অবশ্য তাদের টাইমিংটা ভুল ছিল। তাদের 3 জনকে ধরে ভাই জেলে ভরে ভাই এমন নির্যাতন চালিয়েছে রে ভাই। এবার যখন জানতে পেরেছে তারা এক্স মুসলিম, তাদের ভিতরে কাউন্সিলিং করতে চেষ্টা করছিল, প্লাস প্রচুর মেরেছে তাদেরকে। তো তারা হাইকোর্টে মানে ইয়ে করেছে, অলরেডি কেস করেছে। তো এই জিনিসগুলো তো দেখি। এবং ওখানকার অধিকাংশ পুলিশ হচ্ছে মুসলিম, ঠিক আছে, বড় বড় দাড়িওয়ালা, মনে হবে আপনি পাকিস্তানে চলে এসেছেন। তারা যখন সেই বর্ণনাগুলো বলছে, তখন আমরা পুরো বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কাশ্মীরের সেখানকার স্থানীয় মানুষদের, অধিকাংশ মানুষের মোটিভটা কি। এবং দিনের শেষে যতই তারা আপনার সঙ্গে ভালো করে মিশুক, দিনের শেষে যার ভিতরে ইসলাম আছে, সে কিন্তু দিনের শেষে এইটাই ভেবে ঘুমাবে যে একটা হিন্দু, সে কিন্তু জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে। তো এই যে ভিতরের হেট্রেটটা, এটা কি করে দূর করা যাবে? তো এইটার জন্য আমি একটা জিনিস, একটা কথা সবসময় বলি যে হ্যাঁ, আজকে ভারতের একটা নিড ছিল পাকিস্তানকে একটা জবাব দেওয়ার, সেই জন্য দিয়েছে। কিন্তু এটা করে কি আতঙ্কবাদ শেষ হয়ে যাচ্ছে? উত্তরটা হচ্ছে না। এটা করে আমরা কখনোই জঙ্গিবাদ, আতঙ্কবাদ শেষ করতে পারবো না। কারণ আতঙ্কবাদটা হচ্ছে কোথাও গিয়ে বোম মারানো হয়। আতঙ্কবাদ ইটসেলফ হচ্ছে একটা ধারণা। মানে একজনাদের স্বাধীনতা যোদ্ধা অন্য জনাদের জন্য আতঙ্কবাদী হয়, এই জিনিসটা সবসময় জানবেন। আমরা যাদেরকে আতঙ্কবাদী হিসাবে আইডেন্টিফাই করছি, পাকিস্তানের মানুষজন, পাকিস্তানের সরকার, পাকিস্তানের আর্মি কি তাদের আতঙ্কবাদী হিসাবে মানে ইয়ে করে? উত্তরটা হচ্ছে না, করে না। সেই জন্যই তাদেরকে টাকা পয়সা দিয়ে লালন পালন করছে। তো এই মাইন্ডসেটটা আমরা যতদিন না পৃথিবী থেকে চেঞ্জ করতে পারবো, আমার মনে হয় যে আতঙ্কবাদকে পৃথিবী থেকে ধ্বংস করা যাবে না। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের এই মুভমেন্টটা, যেখানে আমরা মানুষের, সরাসরি মানুষের মনের ভিতর আঘাত করছি, মানুষের চেতনার উপর আঘাত করে দেখাচ্ছি যে না, তোমরা যেটা করছো সেটা ভুল আর কি। আমার এটা মনে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, ইচ্ছামিত ভাই, আমারও ঠিক, আমি আপনার ওই পয়েন্টের সাথে একটা জাস্ট করতে চাই। সেটা হচ্ছে কি যে যখনই মনে করেন যে ইন্ডিয়া অ্যাটাকটা করলো, তখন পাকিস্তান দেখাবে যে দেখো হিন্দুরা আমাদের উপর আক্রমণ করছে। ওরা কিন্তু এই জিনিসটা শো অফ করবে যে মুশরিকরা আমাদের উপরে আক্রমণ করতেছে। এটা ওরা মানে ধর্মীয় ভাবে যদি ওরা বিবেচনা করে, এইভাবে দেখাবে ওরা। না, হিন্দুরা মারছে বলার থেকে বেশি ইন্ডিয়া মারছে বললে বেশি সিম্পাথি পাবে, এটা হচ্ছে মেন ব্যাপার। ইন্ডিয়া পাকিস্তান নামটা ইটসেলফ একটা বিরাট বড় জিনিস। রাইট, হিন্দুস্তান পাকিস্তান, রাইট। আর একটা ব্যাপার হচ্ছে যে ইচ্ছামিত ভাই, আপনার কাছে ওই যে প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে যে মনে করেন যে আসলেও কি এই যে এই অ্যাটাকটা করে জঙ্গি বা যাদেরকে মনে করেন যে একটু সাইজ করার জন্য অ্যাটাকটা করা হয়েছে, এদেরকে আসলেও কি ডমিনেট করা যাবে? আমার কাছে অ্যান্সার হচ্ছে যে না, এরা আরো দ্বিগুণ ভাবে বেড়ে উঠবে।
আমার কাছে হ্যাঁ, মনে হয় আমরা এটা। আমরা তো ইসরায়েল এবং প্যালেস্টাইনের ক্ষেত্রে সেম জিনিসটা দেখতে পেয়েছি, সেটা একটা রাইট। একটা ফ্যাক্ট। তবে যে আতঙ্কটা দেওয়া হয়েছে, আমার মনে হয় যে এটার প্রভাবটা দীর্ঘদিন থাকবে এবং তারা ভাববে। এবং তার সঙ্গে এই এই অ্যাটাকটার পর যে ছবিগুলো বেরিয়ে আসছে, যে যে সমস্ত আতঙ্কবাদী ডেরাগুলোতে হামলা করা হলো, সেই সমস্ত ডেরাগুলোতে হামলা করার পর তাদের ডেড বডিগুলোকে নিয়ে দেখছি পাকিস্তানের পতাকায় মুড়ে তাদের জানাজা পড়ছে, এবং জানাজায় হচ্ছে পাকিস্তানি আর্মির লোক, বড় বড় চিফরা থাকছে। এখান থেকে তো পুরো বিশ্বের কাছে ছবিটা স্পষ্ট হচ্ছে যে এক্স্যাক্টলি খুব বিস্ময়কর ইচ্ছামিত্তু ভাই যে একটা দেশে টেরোরিস্টদেরকে আপনার মারা হয়েছে, সেই টেরোরিস্টদেরকে পাকিস্তানের পতাকা মুড়িয়ে তাদের জানাজায় তারা প্রতিনিধিত্ব করছে তাদের দেশের আর্মি। দ্যাট ইজ সো মাচ, মানে এবং আমি এবং কি এখানে বলবো। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এরা সবসময় বলে যে না পাকিস্তানি আর্মি খারাপ, পাকিস্তানির যে যারা আছে, পাকিস্তানি সরকার ভালো। আসলে সরকার সঙ্গে আর্মির কনফ্লিক্ট আছে। ভাই ফালতু কথা। একটা দেশের সরকার যদি না চায়, ভাই একটা দেশের সরকার যদি না চায়, তা একটা দেশে কোনোদিন একটা আর্মির আয়ত্ত থেকে ভাই এরকম করতে পারবে না। সেই দেশের সরকারের সরাসরি হাত আছে আমেরিকার সাথে, সেই দেশের সরকারের সরাসরি কানেকশন আছে ইন্ডিয়ার সাথে, সেই দেশের সরকারের ডাইরেক্ট কানেকশন আছে রাশিয়ার সাথে, চীনের সাথে। এদের সঙ্গে মিলে ভাই একটা দেশের সরকার চাইলে নিজের দেশের আতঙ্কবাদকে রাতারাতি শেষ করতে পারে। আর একটা জিনিস ইসলামিত ভাই আমি একটু বলে দিতে চাই, এখানে যে কয়জন ভিউয়ার্স আছে তাদেরকে বলে দিতে চাই, কখনো কোনো দেশের আর্মি সরাসরি জনগণের সাথে ডিল করে না, কোনো বিষয়ে জনগণের সাথে ডিল করেই না তারা, এটা মাথায় রাখতে হবে। একটু ভুল আছে, বাংলাদেশে করে। না, এটা বাংলাদেশের আর্মির যদি আমি চিত্র দেখাই, তারা হচ্ছে গরুর হাটে, মানে একটা গরুর হাট বসছে, সেই গরুর হাটে গিয়ে তারা ট্রাফিক সিগন্যাল তারা করতেছে। আমি এটাকে টোটালি বাদই দিলাম, এটা আর্মি না, আমি এটাকে শোনেন, মনে এরা তো কিছুই না, আর্মি না, একদম ট্রু। মানে এদের বসে বসে খাওয়া নয়, বাংলাদেশ ডোন্ট নিড এনি আর্মি। রাইট। এটা বলে তো বঙ্গবন্ধুকে মেরে ফেলছিল, বঙ্গবন্ধু বলছিল দেখা। তো এনিওয়ে, এরা দেখেন ডাল চাল বিক্রি করে, তো যে রেশনের যে চাল বিডিআর দিয়ে যে বিক্রি করতো, যে জন্য বিডিআর বিদ্রোহ হলো, ডাল ভাত প্রজেক্ট, সেখানে আর্মিরা বিডিআর এর যেহেতু ওই কমান্ডে আর্মি থাকে, আর্মিরা বিডিআরদের ভাগ দেয় নাই, দিনের পর দিন তারা খেয়ে ফেলছে। মানে রেশনিং, যে ডাল চাল টিসিবি নাকি যেন বলে, সেগুলা বিতরণ করে আর্মিরা। বর্তমানে ট্রাফিকিং করতেছে আর্মিরা সবই করে আর কি। বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আর্মিদের বসানো হয়েছে, বিজনেস করে। বাংলাদেশের কোনো প্রজেক্ট নাই, যে যতগুলো হাইওয়ে হয়েছে, ব্রিজ হয়েছে, এগুলো আর্মির বিভিন্ন কর্নেল মেজররা করে, তারা মেইন প্রজেক্ট ম্যানেজার। তাদের হাতে যায় এবং তাদেরকে কোটি কোটি টাকা ঘুষ দেওয়া লাগে, কোটি কোটি টাকা ঘুষ দেওয়া লাগে। প্রজেক্টের যে বলা যায় যে 10,000 কোটি টাকার প্রজেক্ট 30,000 টাকা খরচ করলো, ওই 10,000 কোটি 10,000 তো আর্মি নেয়, বাকি 10,000 অন্যরা নেয়। সো ইটস টোটালি করাপ্টেড। পৃথিবীর 1 নম্বর করাপ্টেড আর্মি হচ্ছে বাংলাদেশের। এবং তাদের সাথে আসলে ওই যে সরকারি আমলা, ঘুষখোর, অথবা ওই ওজনে কম দেওয়া দোকানদারের সাথে কোনো পার্থক্য নাই। আচ্ছা, দিস ইজ ইচ্ছামিতু ভাইকে আমি একটা রিকোয়েস্ট করবো। ইচ্ছামিতু ভাই, আপনি যেহেতু ইন্ডিয়ান, আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটা স্লাইড শো করতে কাশ্মীরের হিস্ট্রি নিয়ে। আচ্ছা, ইচ্ছাবন্ধু ভাইয়ের কাছে আরেকটা কথা আছে। ইচ্ছাবন্ধু ভাই, যে পাকিস্তানের বর্তমানে যে শাসক, প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী বলে, এ তো গর্বাচেপের মতো। এরা আপনারা লাগাইছেন, বুঝছেন, বসাইছেন। আমি শিওর ভারত বসাইছে। কারণ দেখেন, যে মিসাইল ইন্ডিয়া মারতেছে, তারা ওয়েল নোন, যারা যে উপর থেকে আসে সুপারসনিক মিসাইল, এই যে 9টা প্রথম রাতে যে 9টা করলো, ওই মিসাইলের কোন রকম ঠেকানের পাকিস্তানের কোনো ক্ষমতা নাই। দ্যাটস এ সুপারসনিক মিসাইল, তার যত কিছু আছে সেই ক্যানট স্টপ ইট। পাকিস্তান ভূমি টু ভূমি মিসাইল গুলা করে, আপনি যদি আকাশ থেকে মারেন, প্লেন থেকে মিসাইল গুলা, পাকিস্তান হ্যাজ নো টেকনোলজি 3 টাইমস অফ সাউন্ড, ওইটা যেটা আপনারা মারছেন ভারত থেকে 2.5 জেনারেশনের। হ্যাঁ, এবং 3 টাইমস অফ সাউন্ড স্পিড। সো দ্যাটস ইজ ইম্পসিবল, পাকিস্তান একটাও ঠেকাতে পারবে না। এখন আপনারা যেখানে খুশি মাইরে ফেলবেন, মানে সেখানে তারা জানে যে তাদের ভারতের ইয়েগুলো, তাদের সেনাপতি বলছে যে একটা যুদ্ধ লেগে গেলে, মানে বিভিন্ন দিক দিয়ে আক্রমণ করলে ভারতও আমাদের কিছু কিছু জিনিস ঠেকাতে পারবে না, বুঝতে পারছেন? ওই চিপা দিয়ে আমরা ঢুকে যাবো, ওই 2টা মেরে দিয়ে আসবো। দ্যাটস জাস্ট এ টেরোরিজম, দ্যাটস নট এ ওয়ার। সো এই জন্যই সন্দেহ, পাকিস্তানের যারা এই জিনিসগুলো করতেছে, তারা তো পার্ট অফ এই কি বলেন যে ওই যে জঙ্গি গোষ্ঠীরই লোকজন, আইএসআই এগুলা চালাচ্ছে।
সো it is মানে সেলফ ডিস্ট্রাকটিভ তো হওয়ার কথা না। সো এনিওয়ে, ইমরান খান নাকি এখন জেলে, কিছু পোলাপন গেছে তাদের জেল থেকে বের করার জন্য, চিল্লাচিল্লি করতেছে। ইচ্ছামিত আরে ভাই ইমরান খানের এই খবর পাননি যে ইমরান খানের গেলমান ট্রেনিং হয়েছে? এটা পাননি খবর? এটা অনেক ছড়াইছে খবরটা, সত্যতা না জানলো অনেক। না 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 না, আমি রিপোর্ট গুলো দেখলাম, ঠিক আছে, রিপোর্ট গুলো ইয়ে করে দেখলাম যে ওটা ইয়ে রাওয়ালপিন্ডি হেডকোয়ার্টার আর্মির যে হেডকোয়ার্টার ওদের যে হসপিটাল আছে আর্মির, সেই হসপিটাল থেকে রিপোর্ট পেশ করা হয়েছে যে এটা সাসপেক্টেড আছে সেক্সুয়াল অ্যাসল্ট। আচ্ছা, টর্চার করে সেটেল করছে। আর ওটা তো পাকিস্তানের এক্সপার্ট, রাইট? গেলমান না, ট্রেনিং। ওইটার ওই যে রিপোর্টের ছবিটা ভাইরাল হচ্ছিল, ওইটার ব্যাপারে একটু বলি। ওইটাতে একটু গোঁজামিল থাকলেও থাকতে পারে, কারণ যে হসপিটালটার নাম আছে সেই হসপিটালে ওকে রাখা হয়নি, প্রথম কথা আমি দেখলাম। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যেদিন ওই থেকে ওই জিনিসটা সার্কুলেট হতে শুরু করেছে তার পরের দিনের ডেট আছে, মানে রিপোর্টের ডেটটা তার পরের দিনের, মানে একদিন আগেই মানে রিপোর্ট আছে, তার পরের দিনের ডেট কি করে থাকে। তো এরকম কিছু জিনিস আছে যেগুলো অনেক ফেক নিউজ ছড়ানো হচ্ছে। যেমন কাল রাত থেকে তো আমি কন্টিনিউ নিউজে নজর রেখেছিলাম, মানে ভারত থেকে নিউজ আর পাকিস্তানি নিউজ মানে সিমিলারলি। ওইদিকে পাকিস্তান বলছে পাকিস্তান তো ভারতকে ফাটিয়ে দিচ্ছে, একদম একদম হাঁটুতে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে, ভারতকে ফাটিয়ে দিয়েছে একদম। আর এইদিকে দেখছি ভারতের মিডিয়া বলছে বাস বাস পাকিস্তানের এখানে অ্যাটাক করেছে, ওখানে অ্যাটাক করেছে, এই শহরে হামলা করেছে, ওই শহরে হামলা করেছে, এই বেসটা ভেঙে দিয়েছে, এইখানে অ্যাটাক করেছে। যে সকালে দেখছি যে না, ওগুলোতে কিছু অ্যাটাক করেনি, যে অ্যাটাক গুলো হয়েছে হয়েছে কিছু না, জায়গায়, কিন্তু ওই জায়গাগুলো অ্যাটাক ধ্বংস করেনি। করলেও ধরেন যে এটাতে অ্যাটাক করেছে করাচি বা ইয়েতে, নিউজ গুলো এরকম যে একদম শেষ করে দিছে পুরো, বুঝছেন? দুমড়ে মুচড়ে এবং সত্য ভাই ভ্যানিশ একটা করেছে। শেয়ার করেছিলেন যে ওই সত্য ভাই শেয়ার করেছিলেন, এবং সত্য ভাইয়ের কাছ থেকে দেখে আমি খবর চ্যানেলে দেখলাম যে নিউজ বলছে যে হ্যাঁ পাকিস্তানের যে জেনারেল ওকে পদত্যাগ করিয়ে দিয়েছে, তারপর ওকে জেলে ভরে দিয়েছে। পরের দিন সকালে নিউজ দেখছি যে এটা ফেক নিউজ ছিল, জি নিউজের তরফ থেকে। অ্যাকচুয়ালি তার ক্ষমতা আরো বাড়ানো হয়েছে। কি বলবেন, মানে এই ফেক নিউজগুলো যে ইন্ডিয়ান মিডিয়া, ভাই রে, যে কোনো দেশের মিডিয়ার থেকে ভাই আমি দেখছি ইন্ডিয়ান মিডিয়া যে ভাই রে ভাই ভিউ টানার জন্য কি বাংলাদেশের করতে পরে, পারে। বাংলাদেশের সাথে পারবেন না, বাংলাদেশের পরপরই বাংলাদেশে আরো বেশি হচ্ছে ইচ্ছামিত ভাই। বাংলাদেশের অবস্থা আপনি দেখুন, মানে এরা কি অল টাইম মনে করেন না, যখন এরা তো গুজবের উপরেই চলে। এরা আমি আপনার যদি সত্য জিনিস বিশ্বাস করে না, রাইট গুজবটা বিশ্বাস করে। আমি যদি ইরাকের যুদ্ধ থেকে শুরু করি, ইরাককে জিতাই দিছিল। ইসরায়েলের এই যুদ্ধের ক্ষেত্রেও মনে করেন যে হ্যাঁ, ইয়েমেন, এটা মজা, গাজা জিতে যাচ্ছে আর কি। মানে গাজা 10% বেঁচে আছে গাজা, তাও বলছে জিতে গেল। হ্যাঁ, right. পালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্লেন সব ধ্বংস ইভেন হয়ে যাচ্ছে। ইভেন সাদ্দাম, গতকালকে মনে বাপের করেন বেটা যে সাদ্দাম জিতে যাচ্ছে আমেরিকার সাথে। রাইট, সাদ্দাম এবং এদিকে এখানে গর্তের মধ্যে লুকায় ছিল, ইউর রাইট। এবং গতকালকে মনে করেন যে একটা জাস্ট ফুয়েল ডাম্পিং ফুয়েল পাম্পের এই যে এয়ারফোর্সের একটা কি ফল হয়েছে, ওইটাকে দেখাই বলছে যে রাফায়েল ফল করছে। মানে আমি জাস্ট হাসছি। ইভেন আমি মনে করেন আমার পার্সোনাল ফেসবুকে শেয়ার করছি, আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। যদিও আমার বাসা থেকে খুবই রেস্ট্রিকশন আছে এইগুলোর ব্যাপারে, আমার কোনো পোস্ট টোস্ট করার ব্যাপারে। বাট বাংলাদেশে থাকলে দরকার নেই। আর আরেকটা, আমি নাই, বাট আমার ফ্যামিলি আছে, হ্যাঁ অনেক সময় হয়, হ্যাঁ ফ্যামিলি সাফার করে যায়। তো তারা খুবই এই বিষয়টা নিয়ে খুবই ভয়ে থাকে সবসময়, কারণ আমি লেখালেখি করি, অল টাইম লেখালেখি করি। এবং হ্যাঁ এটা সমস্যা হয়, কারণ হচ্ছে যে বাংলাদেশের বাইরে না, তো আপনার ফ্যামিলি, আপনার কারেন্ট ফ্যামিলি না হলে আপনার আত্মীয় স্বজন সবাই তো ওই একই অবস্থা, রাইট। একই জিনিস গেছে। আমি অনেক ওকে, তো ইচ্ছামিত ভাই একটু রেসপন্স করবেন প্লিজ। যদি আমি করছি, তার আগে আপনাদের কথাটা হতে হতে আপনাদেরকে একটা জিনিস দেখায়। ভাই রে ভাই, এডিট করেছিস, খুব ভালো কথা ভাই। ইন্ডিয়ার পতাকা কোনটার কোনটা ইন্ডিয়ার মতো পতাকা, কোন দেশের পতাকা সেটা প্রথমে জেনে নিতিস, ঠিক আছে? দ্বিতীয় কথা দেখুন, মজার জিনিস। দ্বিতীয় কথা ভাই, এই যে মানে এই যে ইয়েটার মাপটা আর এই লেখার মাপটা দেখুন, আর কিভাবে আছে সেটা দেখুন। যেহেতু এটা মানে নিচের দিক থেকে শুয়ে আছে, সেই জন্য পার্সপেক্টিভ অনুযায়ী এই লেভেলটা আপনারা এক লেভেলে দেখছেন, কিন্তু যখন সামনে থেকে দেখবেন এই লেখাটা কিন্তু আরো এইদিকে চলে আসবে। তারই সাথে ভাই এডিট করতিস, যখন একটু ব্লার করে দিতিস, একটু ইয়ে করে দিস, এই লেখাটা মানে যেভাবে লেখা এডিট করি না আমরা, ইয়ের উপরে ফটোগ্রাফাররা দেখবে নিজেদের নাম দেয় না, যে ক্লিক বা ইয়ে, এই দেখুন, এই হচ্ছে রে ভাই তোদের এডিটিং স্কিল। এই নিয়ে তোরা জলছাপ যেটাকে বলে, মানে কি বলবো রে ভাই, মানে তো এই তো মানে মানে পুরো দস্তুর কমেডি ভাই। মানে আপনি তো ছবি দেখাচ্ছেন বাংলাদেশের মিডিয়া গুলোতে, আপনার সরাসরি ভিডিও গেমিং এর ফুটেজ দেখাচ্ছে, ভিডিও গেমিং এর ফুটেজ দেখাচ্ছে ভাই।
হ্যাঁ হ্যাঁ ইচ্ছামিত ভাই যেরকম ক্রিকেট খেলা দেখায় তাই না, গেমের ক্রিকেট দেখায়, আপনি লাইভ ক্রিকেট দেখতে গেলে দেখবেন যে ক্রিকেটের চলছে আর ভিডিও গেম দেখাচ্ছে ফ্রি লাইভ। ইচ্ছামিত ভাই যে আমি এখানে আপনাদের লাইভে বাংলাদেশে এবং ইন্ডিয়া ভারতেও কিছু আছে তো পাখি প্রেমী যারা ধর্মে মিলে যায় তাদের জন্য একটা জিনিস বলবো যে পৃথিবীর এক দেশেরই, শুধু এক দেশেরই, পৃথিবীর আর কোনো দেশ নাই যার প্রধানমন্ত্রী গেলমান ট্রেনিং আছে এই গুজব ছড়াইতে পারে। আচ্ছা শুনেন, তার বয়সটা হইছে, তার বয়সটা কত? বিশ্বাসযোগ্য একটা গুজব হইতে পারে পৃথিবীর একটা দেশে। এখন তার বয়স, আচ্ছা তার বয়সটা কত কোটা ভাই? বয়স আসা তো যায় না, ওদের এমন অবস্থা ওরা ছাগল গরু ডেড বডি কিছুই বাদ রাখে না। তো এই বয়সে একটা লোক এসে বলবে যে আমি পোঙা মারা খাইছি? আপনি জানেন না যে কবর থেকে তরুণীদের লাশ তুলে করে, এই জন্য এখন দেখবেন তালা, গুগলে যা দেখেন তালা দিয়ে রাখে কবরের উপরে। সেটা ঠিক আছে, তাই বলে বলবে এই বয়সে একটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারে? না এইটা তো ধরেন আমরা বিশ্বাসযোগ্য না, এটা ফেক হইতে পারে, কিন্তু এই যে গুজবটা যে যার যেরকম গুজব মানায় আর কি, সেটাই তো একটা চিন্তার ব্যাপার, তাই না? আচ্ছা ইচ্ছামিত ভাই, আপনার কাছে যে রিকোয়েস্টটা করছিলাম সেটা হচ্ছে যেহেতু আপনি অ্যানালাইসিস করছেন, সবকিছু অনেক কিছু অ্যানালাইসিস করছেন, আমি শুনি সব লাইভ গুলো কম বেশি। আপনি যদি প্লিজ কাইন্ডলি যদি একটা কাশ্মীরের একদম হিস্ট্রি নিয়ে যদি একটা স্লাইড শো করেন, 10 মিনিটের হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক বা 1 ঘন্টার হোক, আই উইল বি হ্যাপি। অবশ্যই চেষ্টা করব, কারণ কাশ্মীর নিয়ে একটা মানে করার আমার ইচ্ছা আছে। কারণটা হচ্ছে যে কাশ্মীরে অ্যাকচুয়ালি কাশ্মীরি পণ্ডিতদের উপর যে অত্যাচার হয়েছে রে ভাই, সেই অত্যাচার ভাই এখনো মানে অধিকাংশ মানব চক্ষুর আড়ালে, এবং সেটা নিয়ে যখন মুভি বের করা হয়েছে, যারা মুভিটা বের করেছিল, হ্যাঁ বুঝতে পেরেছি তাদের ইন্টেনশনটা ছিল মুসলিমদের প্রতি হেট্রেটটা ছড়ানো নাকি জিনিসটা বের করা, সেটা কিন্তু আমরা জানি না। এটাও কিন্তু ন্যারেটিভ সেট করা হয়েছিল যারা মুভিটা হেট্রেট ছড়ায় না, আপনি জাস্ট অ্যাকচুয়াল ন্যারেটিভটা প্রকাশ করেন। আমি ওইটাই বলছি, শুনুন না, আমি ওইটাই বলছি, সেটা হচ্ছে যে যারা মুভিটা বের করেছিল তাদের এগেনস্টে তো এই ন্যারেটিভটা ছড়ানো হয়েছিল, যারা মুসলিমদের এগেনস্টে ঘেন্না ছড়াতে চাইছে। কিন্তু কি করে ভাই, মুসলিমরা যে জিনিসটা করেছে সেই জিনিসটা দেখানো মানে মুসলিমদের এগেনস্টে ঘেন্না ছড়ানো কি করে হয়? এদের বই এদেরকে পড়ালে এদের মনে হয় ঘেন্না ছড়াচ্ছে, এদের করণীয় কাজ এদেরকে দেখালে এরা মনে করে ঘেন্না ছড়ানো হচ্ছে। তো আমি বুঝি না আর কি আসলে মানে এই সমস্যাটা কি হয়। আমি দেখছি যদি করা যায় তো অবশ্যই। আপনারা নবীর বিয়ে করেন, নবীকে বলেন যে 6 বছরে বিয়ে করছে, 9 বছরে বিছানায় নিচ্ছে, এগুলা কি আপনি ঘৃণা ছড়াচ্ছেন? তারা তো ওই হাদিসগুলো এখন অস্বীকার করা শুরু করছে অলরেডি। হাদিসগুলো তো তারা অস্বীকার করা শুরু করছে, তাদের তো পিঠ বাঁচানোর জায়গা নাই। এই যে লজিক্যাল ভাই, সত্যের সন্ধানী ভাই, আসিফ ভাই, ওদিক থেকে ইমরান ভাই, তারপরে আসাদ নূর ভাই, যা শুরু করছেন আপনারা, এদের তো পিঠ বাঁচানোর কোনো লাইন নেই আর। আহলে কোরআনরাও তো যা ধরা খেয়ে যায়, বলে আমি তোমার জন্য যা হালাল করেছি তুমি কেন হারাম করে নিচ্ছ। তাফসীর পড়ে দেখেন বইয়ের বিছানায় দাসী উঠে করতেছিল। তবে কাশ্মীর ইস্যু নিয়ে ইসলামিত ভাই যেটা বলেছে একদম ঠিকই বলেছে, যে তারা সেই ঘটনাটা করেছে, মসজিদে যেমন আজান দেয় সেখান থেকে ওই রকম ভাবে ইয়েটা হয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এখনকার দিনে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মুসলমান নয়, শুধু অনেক হিন্দুরাও বা খ্রিস্টানরা, বৌদ্ধরাও দেখবেন এই কথাটাকে অস্বীকার করে যে না এরকম কোনো কিছু ঘটেনি। যদি ভাই কিছু নাই ঘটে থাকে তাহলে সেখান থেকে 5 লাখ 7 লাখ কাশ্মীরি পণ্ডিত তাদেরকে ঘর ছাড়তে হয়েছিল কি কারণে? কোনো প্রাকৃতিক দুর্যোগ এসেছিল? তাহলে মুসলমানরা কেন ছাড়েনি? কিন্তু তারা এই কথাটা কখনো স্বীকার করে না। ফিল্মে যেটা দেখিয়েছিল একদম বাস্তবিক সেই রকমই ঘটেছিল। আমি কয়েকজন কাশ্মীরি পণ্ডিতের সঙ্গে কথা বলেছিলাম, তো তারা কলকাতাতেও আছে, অনেকে ইউপিতে, বিহারে, বিভিন্ন জায়গাতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা জায়গাতে নেই, ঠিক আছে? তো মানে তাদের সঙ্গে যখন কথা বলি না, মানে নিজেরই মানে ধরে রাখা যায় না, তাদের যে যে কথাগুলো শোনায়, মানে কোন সাধারণ একজন মানুষ যার মধ্যে অনুভূতি আছে সে নিজেকে সামলাতে পারবে না। এরা তো বর্বর। আমরা সিরাতে ইজ্জত এইরকম ভাবে নষ্ট হতে মানে কি বলবো, 71-এ বাংলাদেশে যেমন হয়েছিল ঠিক ওই রকম ভাবে মানে বিশ্রী অবস্থা সে। এবং বুঝতে পারি না তারা কি দেখে অস্বীকার করে বা কোনটা অস্বীকার করার কথা বলছেন হুর ভাই, কোন কথাটা আমি একটু মিস করলাম তাহলে, সরি।
ওই মানে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যে এরকম নারীদের হুম সঙ্গে হুম এরকম অত্যাচার, তাদেরকে ঘর ছাড়া করা হয়নি, এই সমস্ত জিনিসগুলো নাকি কিছু ঘটেইনি। আরে এই মুসলিমরা যে ব্যাপারটা হচ্ছে এই অধিকাংশ মানে 95% মুসলিম ভাই যে দেশেরই হোক, এরা না মানে নিজেদের উপর হওয়া একটু অত্যাচার নিয়ে ভাই পুরো পৃথিবীময় কেঁদে বেড়ায়, কিন্তু অন্য জনের তাদেরই ধর্মের মানুষ যখন অন্য জনের উপর অত্যাচার করে সেটাকে নিয়ে পুরো ইগনোরেন্ট হয়ে যায়। এই জিনিসটা আমি শিক্ষিত থেকে শিক্ষিত মুসলিমদের মধ্যে এই সমস্যাটা দেখেছি, এবং এই জিনিসটা আমি কখনো বুঝি না। কিন্তু এর পিছনে আর একটা বড় রিজন আছে, এই জিনিসটা আপনারা জানেন নাকি জানি না, যে একটা সময় এসেছিল যখন এই পাকিস্তানি এই আপনার এই কাশ্মীরি যারা ছিল মুসলিম ছিল, তাদেরকে গণহারে হিন্দু ধর্মে কনভার্ট করানোর পুরোপুরি চলে এসেছিল, যে তারা মানে তারা অধিকাংশই তো কনভার্টেড ওখানকার, তো তাদেরকে আবার এই ঘর ওয়াপসি বলে একটা চালানো শুরু করা হয়েছিল এবং তাদেরকে হিন্দু ধর্মে আনার ছিল। তো দিল্লিতে বসে থাকা ব্রাহ্মণরা সেটার ঘোর বিরোধিতা করে বলেছিল যে না, ওইগুলোকে যারা মুসলিম হয়ে গেছে বা যারা ম্লেচ্ছ, তাদেরকে আমাদের ধর্মে কখনোই আমরা ফেরত নেবো না, এটা আমাদের ধর্মের বিরোধী। ওই মানুষগুলোই কয়েকটা প্রজন্ম পর ওদেরই ছেলেপুলেরা এদের জেনোসাইড করে। মানে সমস্যাটা বুঝতে পারছেন কোন জায়গায়? বুঝতে পারছি। ওরা যদি তখন কনভার্ট হয়ে যেত ভাই, এই জেনোসাইডটা কিন্তু হতো না। তো রাইট। কোথাও না কোথাও সবার একটা দায়বদ্ধতা চলে আসে এখানে, কিন্তু মূলত ইসলামের একটা বড় সমস্যা আছে, কাশ্মীরে তো আছেই আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি ইচ্ছামিত ভাই, আপনি যে কথাটা বলছেন না, এই যে ব্রাহ্মণ্যবাদ, এই ব্রাহ্মণ্যবাদ মনে করেন যে ভীষণ রকমের একটা বড় ধরনের ভাইরাস। এটা ইভেন স্টিল নাও, রাইট নাও, এটা আমাদের বাংলাদেশে মনে করেন যে নাই ব্রাহ্মণ, এদেরকে কেউ মানেই না বেশি একটা, একদম লোয়ার ক্লাস হয়ে গেছে। লোয়ার ক্লাস হওয়ার পরেও তারা যতটুকু ডমিনেট করে এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আর ইন্ডিয়ার ক্ষেত্রে তো আরো বেশি হওয়ার কথাই, কারণ যেহেতু ওখানে মেজরিটি হচ্ছে আপনার হিন্দুত্ববাদী আছে ওখানে, এটা তো আরো বিশাল আকার হওয়ার কথা। তাহলে এর প্রিভিয়াস এটা টাইমে একটু যদি ইউটিউবিয়ারে বেশি দেখতে পারবেন এই জিনিসটা, এখন ইউটিউবিয়ারে প্রচুর সব পরিমাণে জায়গায় আছে, আছে ভাই। পুরো আমি ভারতবর্ষেই আছে, ভাই, কিন্তু আমি সেইটা আপ- তুলনামূলক অনেক কমে গেছে। এটা ভাই, ইউটিউবিয়ারে আপনি এমন যে বিয়ে দিতে গেলে টাইটেল পর্যন্ত মেলাবে, মানে আপনার ধরুন টাইটেল কিছু একটা হলো, ওই আপনার টাইটেলের মেয়ে না হলে বিয়ে করবে না। আপনার সাথে দ্বিমত পোষণ করছি। আমি বাংলাদেশি, আমি বাড়িতে গেছি বিয়ে করার জন্য, আমার টাইটেলের সাথে মেলেনি বলে আমার পরিবার আমার বিয়ে দেয় নাই আমাকে। আমি একটা মেয়েকে পছন্দ আমি করি। তো আমি তো আমি তো নিজে স্বীকার করছি যে হ্যাঁ আছে এরকম, আমি তো নিজেও এক্সাম্পল দিচ্ছি, ইচ্ছামিত ভাই আরো ভালো বলতে পারবে। ইউপিবিআরে যাবেন আপনি, মানে গোত্র ওদের সেই যেসব কি গোত্র ফোত্র কি সব থাকে, টাইটেল মানে ফ্যামিলির বাবার টাইটেল যা হবে, ওই যে মেয়ে বিয়ে করবে তার টাইটেলও একই হতে হবে। যদি এক না হয়, তাও আবার গোত্র যদি না মেলে, তাও আবার বিয়ে হবে না। কি মানে করবেন? যাদের ধর্ম নাই তাদের তো জীবনের কোনো উদ্দেশ্য নাই, ধর্ম তো থাকতেই হবে। হিন্দু ধর্মের এই যে কাল্ট ডমিনেশনটা, এটা মনে করেন ভীষণ প্রবল আকারে, এটা ভীষণ আকারে। আপনারা যারা বুঝতে পারছেন না, যারা আজকে আমাদের যারা দর্শকরা শুনছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হিন্দু ধর্মের সবচেয়ে সবচেয়ে বর্বর প্রথাই হচ্ছে এই যে আপনার এই যে কাস্ট কাস্ট এর চেয়ে আর কোনো বর্বর কোনো প্রথাই নাই। ভীষণ অসভ্য, এবং সেখান থেকে বেরোতে পারছে না, তাই না? আমার পরিবার হাইলি এডুকেটেড ফ্যামিলি, তাদের টাকা পয়সা অর্থবিত্তের কোনো অভাব নাই। পশ্চিমে তো ক্রাইম ডিসক্রিমিনেট করা একদমই ক্রাইম। ওটা তো ক্রাইম। হ্যাঁ, আমি ক্রাইম মনে করতে পারছি, কারণ আমি সিম্পল ক্রাইম। আপনি যদি কারো গায়ের রং বা চেহারা কোনো কিছু নিয়ে করেন যেটা তার নিজের হাতে নাই, না, আমি চলাফেরা নিয়ে আই ক্যান সমালোচনা করতে পারবো, কিন্তু আপনি যেটা জন্ম থেকে আপনি যেটা পাইছেন সেটা নিয়ে এইসব দেশে চলাচল করা মানে টোটালি ডিসক্রিমিনেশন, এন্ড ইউ ক্যান জাস্ট কল দ্য পুলিশ রাইট অ্যাওয়ে এন্ড ইউর ক্রিমিনাল। আমি কোটা ভাই, আমি উল্লেখ করতে চাচ্ছি যে একই দুনিয়াতে আল্লাহ, আমি একটা ভালো শহরে বসে থাকি, মানে আমার একটা ভালো শহরে বসবাস, আমার ফ্যামিলিতে হাইলি এডুকেটেড পার্সন আছে, আমি একটা বাইরের ভালো একটা কান্ট্রিতে থাকি, প্লাস হচ্ছে আমার ফ্যামিলিতে মনে করেন যে গভর্নমেন্ট জব করে অনেকে, তারা দেখায় যে ওকে ফাইন আমরা অনেকটা সেকুলার টাইপের অমুক তমুক এটা সেটা, বাট আমি বিয়ে করতে গেছি, তাদের একটাই কথা যে কাস্টের বাইরে বিয়ে করা যাবে না। দেন আমি মানে বুঝতে পারছি যে আসলে কোথায় প্রবলেমটা, কোথায় বুঝতে প্রবলেম পারছেন। তো ওখানে আপনার প্রিভিলেজ যারা, মানে তারা তো অবশ্যই
কিছু না কিছু তারা উচ্চ বংশীয় ব্রাহ্মণ না হোক, এবং তারাই তো এটা প্র্যাকটিস বেশি করে। রাইট আপনি দেখবেন যে খুবই সেকুলার আপনার ফ্যামিলি, খুবই উচ্চ শিক্ষিত, হ্যাঁ চিবায় চিবায় কথা বলতেছে, দেশ বিদেশে রাজনীতির কথা বলতেছে, যখন ঘরের মধ্যে আপনার বোন বা আপনার বিয়ে আসবে তখন দেখবেন যে আপনি they're not tolerating, no you cannot, that's ছোট জাত। রাইট, আমি I just understood, right? 1 month I ago, know. right, 1 month ago I understood. আমি যখন আমার প্রপোজালটা এসেছে, আমি একটা মেয়েকে ভালোবাসি, সে লোয়ার কাস্টের, তার সাথে আমার পরিবার আমাকে মেনেই নেয়নি, তারা বিয়ে দিবে না। আমি মনে করেন জাস্ট ফেড আপ হয়ে আমি চলে আসছি দেশ থেকে। জাস্ট ইউ ক্যান্ট ইমাজিন দিস। হ্যাঁ, ইচ্ছামিত ভাই বা কোটা ভাই বলেন। মানুষ মানুষের মানুষ কি মানুষেরা কি মানুষ নাকি আমার ইয়ে আছে আর কি, এরা পশুকে কিভাবে ভালোবাসবে, কি আর বলবো। কোটা ভাই, আমি আরো একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমার ফ্যামিলি মনে করেন যে এই লোকগুলো ধরেন এই মেন্টালিটি আপনি স্লেভ রাখতে পারবেন। রাইট রাইট। সেম মেন্টালিটি, আমি তো কাস্টিং আর স্লেভারির সেম মনে করি। এই জিনিসটা যখন বলি অনেকে আমার সাথে ফাইট করে, আমি না না মেন্টালিটি সেম। ইফ ইউ বিলিভ ইন কাস্ট ইউ আর সেম লাইক ইউ বিলিভ ইন স্লেভ। আমার বাড়িতে স্লেভ আছে কোটা ভাই। আমি যখন আমার ড্রাইভারকে দেখি, আমি যখন আমার দারোয়ানকে দেখি, তখন মনে করেন যে আমার জাস্ট আমি খুব মানে খালি ডিফারেন্স আপনি বেতন দেন, বাট তাদের সাথে আচরণ অনেক ফ্যামিলিতে আছে না, ভারী কাজের লোক। রাইট, তাদেরকে খেতে দেয় কিভাবে জানেন? যে তাদের নিচে মনে করেন যে ওই যে ড্রাইভার আর হচ্ছে আপনার দারোয়ানের যে একটা রুম আছে, ওই রুমের ভিতরে খেতে দেয় আমার ফ্যামিলি থেকে। আমি তাদের 2 বার খাবার দেওয়ার কথা। আপনারা তো মানে কাস্টিং, আমি মানে যে মুসলিম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যারা, তারা যখন এই যে বিয়ে বাড়িতে যে খাওয়া দাওয়া হয় সেখানে আপনার তখন তো দেখা যায় যে আলাদা টেবিল থাকে বুঝছেন, দূরে সবাই খাওয়ার পরে সব ড্রাইভাররা ওয়েট করে, অনেকগুলা গাড়ি আসছে 100-200টা বুঝছেন, তাদেরকে থার্ড ব্যাচে নেওয়া হয়। মানে এটা তো হয়, দিস ইজ সর্ট অফ কাস্টিং। ড্রাইভার যারা কাজের লোক, তারা তো একটা বিয়ের অনুষ্ঠানে তারা টেবিল সেপারেট, মানে অথবা পরের ব্যাচে লাস্টের ব্যাচে তারা খাবে। আমি একটা মেসেজ এভরি বিয়েতে জিজ্ঞেস করেন মুসলিমদের, এরকমই হয়। রাইট রাইট রাইট। হ্যাঁ, আমি একটা মেসেজ দিয়ে চলে যেতে চাই আপনার ভিউয়ার্সদের, এই প্ল্যাটফর্মের সকল ভিউয়ার্সদের। সেটা হচ্ছে এই হিন্দু ধর্মের যে কাস্টটা আছে, এটা খুবই বর্বর এবং বর্বর। আপনারা যতক্ষণ পর্যন্ত এই কাস্টের বাইরে না আসতে পারবেন, এই বর্বর প্রথাটার বাইরে না আসতে পারবেন, ততক্ষণ আপনারা নিজেদেরকে সভ্য মানুষ হিসেবে কখনোই দাবি করবেন না, প্লিজ। আর যে গ্রুপটা আপনাদের মধ্যে এটাকে রেকগনাইজই করে না, মিথ্যা বলে যে কাজ নাই, আগে ছিল, চলে গেছেন। আমি হচ্ছে কোটা ভাই, আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট দিস। ও তোর কাস্ট নাই, অমুক নাই তমুক নাই, আছে তো তোর সমাজে, তো এটা এখনো স্টিল বিদ্যমান, এটা তাই না কোটা ভাই? হ্যাঁ এক্স্যাক্টলি। এটা কি সংশয়, মনে হয় সংশয়তে ইচ্ছামৃত্যু আমি ছিলাম তখন। এটা এক লোক এসে খুব জ্বালাচ্ছিল যে ভাই মানে হিন্দু ধর্মের ইয়ে করা যাবে না, বেদের সেই নোংরা শ্লোক গুলো করা যাবে না, কারণ আমরা এখন খুবই খারাপ একটা সিচুয়েশন। ওই লাইভটাই আমি লজিক্যাল ভাইকে এত মিস করেছি, সিরিয়াসলি বলছি। একটা অন্য প্ল্যাটফর্মে লাইভ হচ্ছিল, তাই মানে আমি লজিক্যাল ভাইকে এত মিস করেছি রে ভাই ওই লাইভটাতে। ভাই ওই লাইভটাতে আমাকে লজিক্যাল ভাইয়ের দরকার ছিল, সিরিয়াসলি ভাই। এত মাথা আমার কাছে এই সোনাটা নিয়েও সব রেফারেন্স আছে আমার কাছে। রেফারেন্স ব্যাপার নয়, তার ব্যাপারটা হচ্ছে তার এসে মেন পয়েন্টটাই হচ্ছে এটা যে আমরা আমাদের এখানে প্যান্ট খুলে খুলে চেক করা হলো, আমাদেরকে মারা হলো, এবং আপনারা হিন্দু ধর্ম নিয়ে এরকম হিন্দু ধর্মের গ্রন্থগুলি নিয়ে অত্যাচার করছেন, তার মানে আমাদেরকে যে মারা হলো সেই মারাটাকে আপনারা সাপোর্ট করছেন এবং আপনারাও দায়ী। তার পয়েন্ট ছিল এটা লজিক্যাল ভাই। এক্স্যাক্টলি। এবং সে শুনেও না, সে তখন যখন ইচ্ছামৃত্যু ভাইয়ের গুড পয়েন্ট, সাংঘাতিক পয়েন্ট, সে তো অনেকক্ষণ ছিল, 1-1.5 ঘন্টা হবে। ইচ্ছামৃত্যু ভাই বলছে যে আমরা কেন বলবো না, আপনি কি এই যে আমরা যতক্ষণ কথা বলছি এর মধ্যে কয়টা নারী ধর্ষিত হয়েছে, কয়টা দলিত অপমানিত হয়েছে। সো অনলি দা মানে সে কাশ্মীরের ঘটনার মধ্যে ঘটনা তো চলছে।
তো আচ্ছা আচ্ছা সে কমছে সে কম। আসলে নেশাগ্রস্ত এবং ভয়ঙ্কর রকম ড্রাগ অ্যাডিক্ট ছিল, সেটা আমরা ব্যাক স্টেজে বুঝতে পেরেছি এবং তাকে আমরা সেখানে হেনস্থা করিনি। এবং সে মানে হচ্ছে ফাকিং মানে স্বার্থপর যেটা হয় আর কি, মানে আমি নিজেকে ছাড়া কিছু চিনি না, কিছু বুঝি না আর কি। তো তার কন্ডিশনটা সেরকম ছিল, তো তাকে কিছু বলা বোঝানো বেকার আর কি, এইটাই ছিল। হ্যাঁ, হ্যাঁ আপনারা তো আচ্ছা রকি, ওই রকি ইচ্ছামিত ভাই, ছেলেটা অ্যান্সার করছিলেন না? রকি ছেলেটা ঘুরতেছে খালি বারবার বলতেছে যে ব্রাহ্মণ, যে মানে দলিত বই পড়তে পারবে আর কি, বেদ ধরতে পারবে। এরকম মিথ্যা কথা বলে কেমনে? ওকে দাদা সে ফাইন নিজে ফাইন। ব্রাহ্মণ, সে হ্যাঁ, নিজে ব্রাহ্মণ, এসে আবার বলছে আমি ব্রাহ্মণ না, আমার বাবা আর আমার দাদুর পৈতে নাই, কিন্তু আমি নেবো। বেটা আমার আমার কাছে তুই ভাই, আমি আমি ছোট থেকে ব্রাহ্মণ ফ্যামিলিতে বড় হয়েছি, তুই আমাকে ভাই চেনাবি? হ্যাঁ, আচ্ছা মানে এখানে ব্যাপারটা আরেকটা ব্যাপার ঘটছে কি, ওই যে ইচ্ছামিত ভাই, বাংলাদেশে একটা রেগুলেশন হয়েছিল, সেটা হচ্ছে কি, জগন্নাথ হলে সরস্বতী পূজা করছিল একটা নমশূদ্র, মানে বাই কল্ড, মানে আমরা যদি বলি নমশূদ্র, সে লোয়ার কাস্টের, সে জগন্নাথ হলে হচ্ছে আপনার সরস্বতী পূজার মন্ত্র পাঠ করছিল, এটা খুবই ভাইরাল হয়েছিল জিনিসটা। তো আমি এটাকে খুবই মানে স্বাগতম জানাইছিলাম এটাকে। ওকে ফাইন, আমি চাই মনে প্রাণে, ওকে ফাইন, তুই যা হোস না কেন, ওকে তুই ধর্ম পালন কর, নো প্রবলেম, আমার এখানে কোনো প্রবলেম নাই। তোরা এই চিন্তা যে করেন কাজ এসব কাজ জায়গায় এসে এগুলা না ইগনোর, মানে বলতেছে যে আমার এটা তো চোখের সামনে এরকম ঘটেছে যে না তারা না, ওই বলছে যে এরকম কোনো নিয়ম নেই। আপনি যে এক্সাম্পলটা করছেন, যে এই ছেলে এসে বলতেছে যে এরকম কোনো নিয়ম নাই, যে কেউ করতে পারবে, হ্যাঁ, যে কেউ শ্লোক করতে পারে, সে কোথায় আছে, সে খুঁজতেছে, সে কোথায়, সে এক জায়গায় যাক না, সে একটা মন্দিরে যে একটা শূদ্রকে নিয়ে যাক না, পড়তে দেখ না, তাহলে তো সে হ্যাঁ, প্রমাণ করা যায়। ওই জন্য আমি বলছিলাম কোটা ভাই যে ওকে ফাইন, বলা উচিত বাংলাদেশ আপনি যান তো, আপনি করেন তো। ও পারবে না, ও পারবে না, এই এখনো এই পারবে না। দেখেন, এই এখানে এসে প্রতিবন্ধী বাংলাদেশের ফ্ল্যাগ পরিবর্তন হয়েছে, তা দেখছেন? দেখান প্রতিবন্ধী ভাই। বাংলাদেশের ফ্ল্যাগে এখন চান তারা ঢুকে গেছে। হ্যাঁ, সবুজের ভিতর লাল আছে ঠিকই, সবুজের ভিতর ভাই, লাল চাঁদ আছে, তো কিন্তু দুটো হয়ে গেছে, একটা না তো, খেয়াল করে দেখেন, চাঁদ দুটো হয়ে গেছে, ভালো করে দেখুন, লাল ওই একটা চাঁদ, সাদা একটা চাঁদ। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি, হ্যাঁ। আর দুটোই তো হবে। চারটে লাল পর্যন্ত চাঁদ হয়েছে হালাল, ওই যে, চারটে পর্যন্ত হালাল, আমরা তো দুইটা দিছি মোটে। হ্যাঁ, লজিক্যাল ভাই, ওই যে ভারতের মিসাইল পিছন দিক দিয়ে ঢুইকা লাল হয়ে গেছে একটা চাঁদ। এখানে মিসির আলী নামে একজন ভাই, মিসির আলী ভাই আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনি আবার বেরিয়ে গিয়ে যুক্ত হন, যুক্ত হওয়ার সময় মাইক্রোফোন আর ক্যামেরা পারমিশন দিয়েন। আচ্ছা লজিক্যাল ভাই, একটা প্রশ্ন করে চলে যাচ্ছি আমি সবাইকে, এই স্টেজে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি। লজিক্যাল ভাইয়ের কাছে একটা প্রশ্ন রেখে, সেটা হচ্ছে যে গাজওয়াতিল হিন্দ, এইটা জাস্ট হওয়ার পসিবিলিটি কতটুকু, এই প্রশ্নটা রেখে চলে গেলাম। যে ওই যে ইমাম মাহদী, -0% ভাই। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। ধরেন আমি যদি পেশাব করে দিই, তাহলে পিঁপড়ার বাঁচার অধিকার কতটুকু থাকে? -0% হয় না? তাই এই ভারতে লোক আছে 150 কোটি, ওদের তো ভাই মানে মানবিক অধিকার আছে যে ওরা পেশাব করবে। ওরা যদি এই প্রতিবন্ধী বাংলাদেশের দিকে মুখ ফিরে পেশাব করে দেয় ভাই, তাহলে আমরা বঙ্গোপসাগরের সাথে মিশে আমাদের মানচিত্র পৃথিবীর থেকে দূর হইয়া যাইবে ভাই। লজিক্যাল ভাই, আমি এটা আমার ফেসবুক ডিরেক্টলি পোস্ট করি, আমি সত্যি পোস্ট করি, আমার ফ্যামিলিকে মেরে ফেলুক, নো প্রবলেম, আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। আমি মনে করেন যে একটা পোস্ট করছি যে ভাই, ফ্যান্টাসিজম আর মাস্টারবেশনের ভিতরে একটা আশ্চর্যজনক একটা মিল আছে। সেটা হচ্ছে আপনি বাথরুমে গিয়ে মাস্টারবেশন করবেন, মনে মনে ভাববেন যে আমি ওই যে নোরা ফাতেকে ভেবে মাস্টারবেশন করে দিচ্ছি, বুঝছেন? বাট আলটিমেট ট্রুথ, আপনি জীবনেও এই নোরা ফাতের সাথে কখনো ওই ইয়েটা করতে পারবেন না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এই বাঙালি মানে বাঙ্গুদের ক্ষেত্রে এরা মনে মনে চায় যে আমি যুদ্ধ করছি, এই করতেছি, ওই করে ফেলছি, এই করে ফেলছি, বাট একে লুঙ্গির নিচে হচ্ছে 3 ইঞ্চির একটা মিসাইল। এরা জীবনেও আসলে এটা পাইতে গেলে কি কি করতে হয়, এটা আসলে এরা জীবনও জানেও না। তো এটা নিয়ে আমি একটা পোস্ট করছিলাম, দারুণ একটা লেখা আছে আমার ফেসবুকে মানে মেইন আইডিতে। তো এই কেন ভাই, লজিক্যাল ভাই, আপনি বলতেছেন 150 কোটি। না 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 না, ওই কোটা ভাই দেখেন,
দেখেন কি নিয়ে আসছে, আমি কথা বলছি সেই কথার ও হ্যাঁ, তা তো জানি, সেজন্য তো লজিক আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি যে বললেন 150 কোটি লোক হিসু করে দিবে, তো আমাদের যদি 20 কোটি লোক ঢিলা কুলুপ ছুঁড়ে মারে, ঢিলাগুলো ছিঁড়ে মারবে তাই? হ্যাঁ আমরা তো ফাটাই দিব ঢিলা কুলুপ দিয়া। 20 কোটি ঢিলা কুলুপ মারলে 20 কোটি ইমান দণ্ডে লাগবে, আর বাকি 130 কোটি লোক পেশাব করে দেবে, তখন এটাই তো সমস্যা। তারপরে তো আচ্ছা আচ্ছা, আপনার ঢিলাকুলুপ কিন্তু ওই যে প্রস্তাবে ভিজে গিয়ে নরম কাদা মাটিতে পরিণত হবে, বুঝছেন কোটা ভাই? আচ্ছা যাই হোক, সকলকে ধন্যবাদ। স্টেজে যারা আছেন, ইচ্ছামিতু ভাই স্পেশালি ধন্যবাদ, আর লজিক্যাল পার্সনকে তো আমি কি বলবো আর, সত্যি অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, 2-4টে কথা বলানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ইচ্ছামিতু ভাইয়ের কাছে আমার স্পেশালি একটা রিকোয়েস্ট থাকবে, যদি পারেন দ্য রিয়েলিটি অফ কাশ্মীর একটা স্লাইড শো করবেন প্লিজ। সকলকে শুভরাত্রি আপনাকে জানিয়ে ধন্যবাদ ভাই। তো আমাদের ভিতর ওই এইটা যুক্ত হয়েছেন মিসির আলী একজন যুক্ত হয়েছেন। তো ভাই বলেন। জি ভাই, শোনা যাচ্ছে? জি শুয়ার আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আপনাদের হু 73 এবং লজিক্যাল পার্সন এবং মানে আপনারা দুজন ভাই নতুন, তো ইচ্ছে মৃত্যু ভাইয়া এবং 7% কোডটা ভাই আসিফ মহিউদ্দিন ভাইয়ার লাইভে আপনাদেরকে আমি দেখছিলাম, তো ওইখান থেকে আপনার সাথে পরিচয়, আপনার সাথে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। জি ভাই, আপনার কোনো আলোচনা কথা থাকলে বলেন। লজিক্যাল ভাই আর ইচ্ছামিতু ভাই এখানে মডারেটর, আর লজিক্যাল ভাই হচ্ছেন আমাদের সর্দার, আমরা সবাই লজিক্যাল ভাইকে ফলো করি বলুনের পরে। আচ্ছা ভাইয়া, মানে মানে বলার মতো আসলে আজকে আমার তেমন কিছু নাই। মানে আমার বলার বক্তব্য হলো যে যদি রাগ হয় মার আগে সর্দারকে দেবেন, আমরা সবাই কিন্তু ছানাপোনা, ঠিক আছে? লজিক্যাল ভাই হ্যাঁ বলুন শুনি। আচ্ছা ভাইয়া, মানে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল যে এই যে দেখুন যে আমরা তো জানি যে এখানে মানে অন্তত আমি তো জানি যে কোনটা সত্য বা কোনটা মিথ্যা। এখন আমি যে গ্রামে থাকি বা যে এলাকায় থাকি, এই এলাকার আশেপাশে সবই হচ্ছে মানে মূর্খ এবং কি বলবো, মানে কোনো ধরনের পড়ালেখা তো করি না, শুধু অন্ধ বিশ্বাস, মানে সবই শুধুমাত্র অন্ধবিশ্বাস। তো এখানে মনে করেন যে এখানে যদি আমি যদি এই কাজ করি তাহলে হয়তো বা উম মানে ঠিক হবে, মানে আপনাদের এই বক্তব্য। মানে আমি হয়তো বুঝিয়ে বলতে পারিনি, মানে আপনার কথা এখানে বোঝা যে যাচ্ছে না, কিন্তু একটু ক্লিয়ার করে বলুন। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে গ্রাম বা আমার এলাকায় যদি আমি যদি এই আপনারা যে এরকম কাজ করেন বা যে ভালো কাজটা করেন, যে মানে সত্য যে পৌঁছান, এটা যদি আমি এইখানে অন্ধবিশ্বাসীদের মাঝখানে যদি এই কাজটা যদি করতে যাই, তাহলে কি মানে আপনারা কি মনে করেন যে এটা কি ঠিক নাকি ভুল? না ভাই, এটা একেবারে আপনার কল্লা কল্লা বরাবর ঠিক হইবে তখন। বেশি কিছু হবে না ভাই, মানে ওই স্কেল দিয়ে 6 ইঞ্চি হাইট কম করে দেবে মেপে, একদম স্কেল ধরে মেপে। হ্যাঁ ঠিক। তো আমরা এই যে কোটা ভাই যে ওই যে একটা থিওরি দিল না কোটা ভাই, যে 20 কোটি ঢিলা কুলুপ সুরিয়া মালিলে কি হইবে, তো আমরা এখন একটু গণবো 1 2 3 4 এভাবে 20 কোটি পর্যন্ত গণবো। হাফেজিয়া মাদ্রাসার কোরআনের পাখিরা কিছু একটা তৈরি করছে কাদা দিয়ে। দূর থেকে দেখে আমি ভাবলাম তারা কি পুতুল তৈরি করছে, কিন্তু না, তাদের পুতুল তৈরি করার কথা নয়, তারা মূলত কাদা দিয়ে কুলুপ তৈরি করছে। এটা দেখে মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কুবা মসজিদের মুসল্লিরা এরকম ঢিলা কুলুপ ব্যবহার করতেন, এবং সেটা থেকে আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়েছিলেন। পবিত্র কোরআনে তাদের উদ্দেশ্যে একটি আয়াত নাজিল করেছিলেন, সূরা তাওবার আয়াত সংখ্যা 108, তাদের প্রশংসা করেই তিনি নাজিল করেছিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ব্যবহার করা সুন্নত, শুধু সুন্নত নয়, এটা পবিত্রতার জন্য এটা খুবই এনশিওর করে। দেখেন, টিস্যু আছে, পানি আছে, আর সাথে এই ঢিলাকুলুপের ব্যবহারটা খুবই জনপ্রিয় অনেক আগে থেকে। কোরআনের পাখিরা এগুলো কাদাতে তৈরি করছে, তারা একটা রোদে শুকাবে, তারপর তারা ব্যবহার করবে। চমৎকার একটা পদ্ধতি, ভালো লাগলো।
বাবা ভাই, খুবই সুন্দর একটা জিনিস দেখলাম আজকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সাংবাদিক কতদিন ধরে ইউজ করবে, এটা হচ্ছে আবার যে কবার ইউজ করেছে এটা একটু জিজ্ঞেস করা উচিত ছিল ওর কাছে, যে এত সুন্দর একটা পদ্ধতি আপনি কবার ব্যবহার করেছেন। আর ভাইয়া আমাদের এখানে মানে ইমাম সাহেব আপনারা সচরাচর আপনারা যে প্রথম দেখছেন, বা আমার মনে হয় যদি প্রথম দেখেন এই ভিডিওটা ভালো লাগলো, আরেকটা জিনিস জানার কথা আমরা আলাপ করেছি, এই ঢিলা গ্রুপটা কিন্তু ইউনিসেক্স, বুঝছেন, এবং ইউনিসেক্স এবং দুই কাজে ব্যবহারের জন্য। এখন একটু ভাবেন। হ্যাঁ বুঝছি তো, বুঝছি হ্যাঁ বুঝছি। তো মনে করেন ভাই মানে আমাদের এখানে তো এখানে মনে করেন যে আমাদের এখানে হুজুরা মানে কি বলবো মানে ঝাড়ফুঁক বা এত এত বিশ্বাসী মানে এই যে আজকে আজকে হচ্ছে গিয়ে একজন করলো মানে আমাদের এখানে মসজিদে বয়ান করলো। তো বলছে যে যদি নামাজ না পড়ি তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো না। প্লাস হচ্ছে গিয়ে বড় বড় এবং বিজ্ঞানীরা সবাই কি করছে, সবাই যখন বিজ্ঞান পড়ে পড়ে জানছে তখন সবাই মুসলিম হয়ে গেছে। মুসলিমদের কোরআনের মধ্যে সবকিছু আছে বিজ্ঞানের। তারপর হচ্ছে গিয়ে আহ আরেকটা কোন একটা বিজ্ঞানী জন্য, হ্যাঁ, মুসা আল খাওয়ারিজমি এবং নিকোলা না না নিকো নিকোলা টেসলা না, হ্যাঁ, টেসলা sorry, নিকোলা টেসলাই বলছে যে ইনি যখন জানতে পারলেন যে কোরআনই সত্য তখন তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। এবং মুসা আল খাওয়ারিজমি তো ইসলাম ধর্মেরই একজন লোক মানে মুসলমান। আর ইবনে সিনা, এই তিনজনেরই দিল আর কি আজকে। তো মানে আমি ভাবি মানে আমাদের মুসলমান এক ভাই এই যে চিকিৎসা সেবার জন্য প্রার্থনা করিয়াছে, চিকিৎসা সেবা দিতে বলছে তাকে, সে গরিব মানুষ, সে বলছে যে আমার পায়খানা আটকে গেছে, এখন আমি কি করব, মানে কোন ওষুধটা খাইতে হবে। তো আমি ওনার জন্য একটা ওষুধের নাম বলে দিই, আশা করি এই ওষুধটা খাইলে ওনার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটা মুসলিম হিসেবে কিভাবে পায়খানা করতে হয়। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পায়খানা করতে হয়। হ্যাঁ, পায়খানা করারও একটা নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী যদি পায়খানা আমরা না করি তাহলে বিভিন্ন সমস্যায় ভুগতে হবে। বর্তমান সায়েন্সও একথা বলতেছে। তো আমরা পায়খানা ক্লিয়ার না হওয়ার কারণে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়, ডম খেতে হয়, ওপি খেতে হয়, তারপর আরো নিওসেপটিন খেতে হয়। এই সমস্ত গ্যাসের ওষুধগুলো আমাদের খেয়ে থাকতে হয়। তো কিভাবে আজকে একজন মুসলিম হিসেবে সঠিক নিয়মে পায়খানা করতে হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন আমরা এটা দেখি। পায়খানা করতে যাওয়ার সময় মাথায় টুপি দিতে হবে অবশ্যই। মেয়ে হলে মাথায় অবশ্যই গামছা থাকতে হবে, আর ছেলে হলে মাথার মধ্যে অবশ্যই টুপি থাকতে হবে। তো আমি টুপি নিলাম, টুপি দিয়ে অবশ্যই পায়খানার মধ্যে ঢুকতে হবে। কেন ঢুকতে হবে, কেন মাথায় টুপি দিতে হবে সেটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে সবাই কমেন্ট করবেন। এটার মধ্যে আমি আরেকটা মানে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব। তো প্রথমে পায়খানার মধ্যে টয়লেটে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। যেভাবে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে এবং দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এভাবে দোয়া করে প্রথমে ঢুকতে হবে। তো ঢুকে আপনি এভাবে বসবেন, দাঁড়াবেন, দাঁড়াইয়া তারপর কাপড় যতটুকু তোলা প্রয়োজন অতটুকু তুলবেন, অতিরিক্ত কাপড় আমার তোলার দরকার নাই। তো এভাবে পায়খানা করার জন্য বসতে হবে। আমরা সাধারণত পায়খানা করতে এভাবে বসি। তো এভাবে পায়খানা করার জন্য বসি। তো পায়খানা করার জন্য বসলে এখানে একটা নিয়ম আছে। আমরা বাম পা যেটা সেটার উপর এভাবে বাম হাত রাখবো, আর ডান হাতটা আমরা এভাবে মাথায় দিব। তো বাম পায়ের উপর বর থাকবে, ডান পাটা একটু এভাবে উঁচা করে থাকবে। ডান পায়ে বাম পায়ের উপর বর থাকবে, বাম পায়ের উপর হাতও থাকবে, আর ডান হাতটা আমার মাথায় এভাবে থাকবে, আর ডান পাটা একটু উঁচা করে থাকবে। ডান পার মধ্যে কোনো ধরনের কি বর থাকবে না আমার। তো এভাবে হলে আমাদের পায়খানা ক্লিয়ার হয়ে যাবে, পেট থেকে ক্লিয়ার হবে। কারণ বাম সাইডে থাকা হচ্ছে পায়খানার ফ্যাট, ক্ষুদ্রান্ত পায়খানার ফ্যাট, সেই জন্য এদিকে যদি চাপ পড়ে পায়খানাটা ক্লিয়ার হবে। তো আর ডান পায়ের দিকে যদি চাপ পড়ে তাহলে আপনার যে পাপগুলো হজম হয় না এগুলোর উপর পড়বে। ভাই রে ভাই,
প্র্যাকটিক্যালি দেখাই, ওই যে এক পা উঁচু করতে হবে না, এক পা উঁচু করতে হবে, সেটা কি বুঝছেন কিনা? এই কায়দায়, এই কায়দায় কিন্তু এক পা উঁচু করে কাম করতে হবে ভাই, এক পা উঁচু করে ঠাপাইতে হবে ভাই, এক পা না ঠাপানো না, এক পা উঁচু করে কাম করতে হবে ভাই এই কায়দায়। লজিক্যাল ভাই, কিন্তু একটা জিনিস তো উনি অধরা ছেড়ে গেলেন, যেমন হচ্ছে যে কাপড় ছাড়া কোন পর্যন্ত তুলবো, একদম পুরো এই পাছা পুরো আলগা করে দেবো নাকি ঢেকে রাখবো, এইরকম তো কিছু তো দেখালেন না। এটা তো ভাই বুঝতে পারলাম না, আছে নাকি কিছু? ওইটা আবার আরেক ভিডিওতে আছে। সেখানে তো পুরোপুরি তোলার কলার কথা বলা হয়েছে, কিন্তু পায়খানা করার সময় পুরোপুরি তুললে আবার দেখা গেল উপরে যেখানে রাখবেন সেখান থেকে পায়খানার ভিতর পড়তে পারে কাপড় চোপড়, সেটা আবার বেদাতিক কর্মকাণ্ড হইবে। হ্যাঁ, তবে আপনি যদি আসল কাম করতে চান তখন কিন্তু পুরোপুরি খুলে ফেলবেন ভাই। কারণ ওই সময় কিন্তু দোয়া টোয়া পড়তে হবে, দোয়া না পড়লে কিন্তু ভাই আপনার এই যে দেখেন না, এই যে আমাদের প্রতিবন্ধী বাংলাদেশে এই যে কোটি কোটি প্রতিবন্ধী হয়েছে, কেন হয়েছে ভাই? কোটি কোটি প্রতিবন্ধী এই বাংলাদেশে কেন হইল? কারণ কোন বাপ মায় কাম করার সময় দোয়া করে নাই ভাই। তো এই সময় কাম করার সময় পুরোপুরি কাপড় চোপড় খুলতে খুলতে কিন্তু দোয়াটা মনে পড়ে যায়, কিন্তু কাপড়ও ঠিক মতো খোলে না, কাপড়ও ঠিক মতো খোলে না, পুরোপুরি কাম করে দেয় আর দোয়া টোয়া না পড়ে ভাই। লজিক্যাল ভাই, কাপড় পুরোপুরি খুলবেন, হ্যাঁ, কাপড় পুরোপুরি খুলবেন, কাপড় খুলতে তো একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড সময় লাগবে, 2-4 সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ, 2-4 সেকেন্ড সময় লাগবে কাপড় খুলতে, ওই সময় আপনার মনে পড়ে যাবে, হ্যাঁ রে দোয়া পড়তে হবে, তো দোয়া পড়তে হবে। কিন্তু আপনারা ওই অর্ধেক কাপড় খুলে কাজ করেন, দোয়া পড়ার কথা মনে থাকে না। সারা এই প্রতিবন্ধী বাংলাদেশে এখন কোটি কোটি শয়তান প্রোডাকশন হয়েছে। স্ত্রী মিলনের সময় দোয়া পাঠ করা, কি 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 আরে বলুন, কি স্ত্রী মিলনের সময় দোয়া পাঠ করা, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে স্বামী স্ত্রী উভয়কে এবং আমাদেরকে মিলনের মাধ্যমে যে সন্তান দান করবেন, সেই সন্তানকে আপনি শয়তানের আক্রমণ থেকে বাঁচান, রক্ষা করেন। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে এবং তাদের মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে তাদেরকে শয়তানের আক্রমণ থেকে কি করেন? হেফাজত করেন। অতএব এই দোয়াটা পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দোয়া না পড়ে তাহলে তার সঙ্গে মিলনে শয়তানও যোগ দেয়, নাউযুবিল্লাহ। সেখান থেকে বাঁচার জন্য দোয়া পড়তে হবে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। সব ধরনের চিকিৎসা আছে ভাই, এই কুরআন হইল বিজ্ঞানময়। হ্যাঁ লজিক্যাল ভাই, আমি বলছিলাম যে মল থেকে দোয়া আছে না, মল ত্যাগ করার তো দোয়া আছে নিশ্চয়ই। হ্যাঁ আছে। তো ওইটার আবার দোয়ার কি ভাগ আছে? কাউরি যদি আর কি কষা হয় আর কাউরি যদি ঢিলা হয়, এক দোয়ায় কাজ করবে? মানে যদি হয়ে যায়, কাউরি যদি কনস্টিটিউশন থাকে, মানে যদি পায়খানা ঠিক মতো বেরোচ্ছে না, পায়খানা কষা হয়ে গেছে, বেরোচ্ছে না ঠিক মতো, তাই তো কনস্টিটিউশনের দোয়া, এটারও তো চিকিৎসা আছে, এটারও তো চিকিৎসা আছে ভাই। এটার জন্য আপনি কি করবেন? তৎক্ষণাৎ, দেরি না করে, এটা একটা বড় সমস্যা, এটা একটা বড় সমস্যা, দেরি না করে তৎক্ষণাৎ ওই সেই রোগীকে মাদ্রাসায় নিয়ে যাবেন, রোগীকে মাদ্রাসায় নিয়ে যাবেন, দেখবেন বলেন যে নিকটবর্তী মাদ্রাসা বলেন। হ্যাঁ নিকটবর্তী মাদ্রাসা। এই যে দেখেন, রাত করে মুখ বানছে, হাত পা বানছে, সিটে উপরে নিচে নেওয়ার পরে তুমি খারাপ কাম করছে। প্রথম খাওয়া যায়, তারপরে কথা রমজান মাসে রোজা রাখতে দিত না, জোরের মলটা পায়খানা রাস্তা তৈরি করতো, সাধারণ জিনিসটা খাওয়াইতো, বমি করে দিত, অসুস্থ হয়ে পড়তো। রাত করে মুখ বানছে, হাত পা বানছে, তো রাত করে টান পেরে সিটে উপরে নিচে নেওয়ার পরে তুমি খারাপ কাম করছে। রমজান মাস থেকে শুরু, রমজান মাসে রোজা সার পোলা পান, তারপরেও
মানে খাওয়া দিছে। দিনে সারাদিনই করছে, দিনকে সময় পাওয়া শুনকাই, রাতেও করতো দিনেও করতো। বলছি তারপরে মানে নাই, তারপর বেদ দেব পিটাইছি সরলে। রাত করে কয় কি তুই না আজকে, আর টান পেরে নিজে টান পেরে নিয়ে দেখা কি তিন আজকে, পরে সব গোয়েন্দা ডর দেখাইতো। রাতে সারা রাতি করতে কত পুরান দিয়ে কয় কি তোকে মেরেলাম, আবার কয় কি তোকে আসা দিন বের করলাম নাকি, মুখ বেন ধারাইতো। কান্না করতে করতাম, কান্না করে মুখ। আচ্ছা, এক মুমিন তো ই দেখাই গেছে ভাই, ওই মোহামেডের সুন্নত দেখাই গেছে আমাদের লাইভে। তো আমরা মনে হয় লাইভটা শেষ করে দিয়ে ডিলিট করে দিয়ে, এই যে আমাদের ইমরান বিন বসির নামে এক ভাই কমেন্ট করছেন নাকি ইসলামিত ভাই, কোটা ভাই? হ্যাঁ, কখন দেখেছে? আমি অন্য যে ব্যস্ত ছিলাম। একটু আগে দেখাইছে, কয়েক সেকেন্ড দেখা গেছে। আমি যখনই দেখতে পারছি তখনই তাকে ব্যাকে নিয়ে তাকে ব্যানও করে দিছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আসলে শুরুতেই আমরা আলোচনা করতেছিলাম, তো ওই জন্য যেটা করা হয়নি সেটা হলো তাকে শুরুতেই তার কথা বলতে দেওয়া উচিত ছিল। তাকে কথা বলতে দিলে হয়তো বোঝা যাইতো সে মুমিন কিনা। দেখে হ্যাঁ, এই যে 2-1 মিনিট আগে এই ঘটনা ঘটছে, হয়তো খেয়াল করেন নাই, 2-1 সেকেন্ডের জন্য দেখা গেছে, হয়তো 2-3 সেকেন্ডের জন্য। এটা কোনো প্রবলেম হইতে পারে, চ্যানেল ব্যান ট্যান হয়ে গেলে। আমরা মনে হয় আজকে শেষ করে দিই, আজকে শেষ করে দিয়ে এইটা ডিলিট করে দিতে হবে সব জায়গা থেকে, ফেসবুক, ইউটিউব, সব জায়গা থেকে, অথবা ব্লার করে দেয়া যায়। সত্তর ভাই যদি শুনে থাকেন, সত্তর ভাই ব্লার করতে পারবেন, তা না হলে আমরা লাইভটা শেষ করে দিই। লাইভটা শেষ করে আমি সত্তর ভাইকে ভারতের উদ্দেশ্যে মিসাইল মারতে চাইছিলেন আর কি। মিসাইল মারছে এখানে সময় দিছে, বুট করে মিসাইল মারতেছিল দেখলাম। হ্যাঁ, আমি 4-5টা মিসাইল মারা দেখছি। হ্যাঁ, তারপরে ব্যাকেও কয়েকটা দেখলাম, মারামারি দেখলাম। তো লজিক্যাল ভাই, আচ্ছা, কমেন্ট গুলা দেখে তো আমার মনে হচ্ছে যে কেউ এসে ইমানদণ্ড দেখাইছে। হ্যাঁ, আমরা তাহলে শেষ করে দিই ভাই, রিস্ক নিয়ে লাভ নাই, রিস্ক না নিয়ে শেষ করে দিয়ে লাইভটা ডিলিট করে দিই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপরে কি আবার শুরু করবেন নাকি? আজকে তো আর লাইভ ক্রিয়েট করা নাই, এখনো অনেক দর্শক দেখতেছিল যদিও। যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিই, আগামীকাল আবারও দেখা হবে সবার সাথে। আজকে আমরা আজান শুনিয়ে তাড়াতাড়ি একটু তাহাজ্জুদের নামাজ পড়ে নই। আজান শুনলে আপনার ইমান মজবুত হইবে, ইমান মজবুত হইলে তাহাজ্জুদের নামাজ পড়তে সুবিধা হইবে। আর প্রতিদিন আমাদের এই লাইভ শুরু হয় প্রতিবন্ধী বাংলাদেশের সময় রাত 8টা থেকে। এই লাইভ দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো আমরা বিদায় নিই, সবাই আজান শুনিয়ে ইমান মজবুত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ, গুড নাইট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। الله يتقبل صيامكم، صالح أعمالكم.
ব্যাগে না আটলি জাতা দিস ভাই, ব্যাগে না আটলি জাতা দিস, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন। আরে টাকাটা না নিলে হুজুর বসবে কেমনে? একটা বস্তা আমার ভাড়ালাম কাটে, এটা কেউ চালু না, একটা বড় চাদর মাঝে ঘুমাইলে কাম হবে না। বস্তা আগে টাইটে রাখবেন না, লুঙ্গি একটা খুলে কিনে দেবেন শুধু। এই ব্যাগ জমা দেন তাড়াতাড়ি, এখানে জলদি ব্যাগ জমা দেন সব। এই ব্যাগের টাকা কো, খালি ব্যাগান থেকে ব্যাগ আরো নামায় দেন, আরো নামায় দেন, 500 ব্যাগ নামায় দেন। এখন বসির বস্তা নিয়েছেন, ওই সারের বস্তা বস্তায় আটবেন না, তাড়াতাড়ি করে সব ব্যাগ, সব ব্যাগ স্টেজে নিয়েছেন, সব ব্যাগ স্টেজে নিয়েছেন। চেয়ারম্যান টাকা দিয়ে দিছে আবার, কি জন্য টাকা দিল? এত টাকা দেওয়ার কি দরকার ছিল? পরে দিত, পরে ঠেয়ার সময় আনতাম, দিছে তখন টাকা দিই, 10,000 টাকা নগদ দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনি খুশি হন নাই চেয়ারম্যান সাহেবটা হাত দিচ্ছে? তাইছে দেন একটু, আইসে তাইতেই খুশি, আলহামদুলিল্লাহ। চলে গেল দান, টাকা উঠে পারলাম না, দানে চিন্তার মানছি, দান এমনি দিয়ে যাবেন, মানছিও লাগবেন না আমাকে। লিয়াকত খায় 1000 টাকা, আল্লাহ কবুল করো লিয়াকত খার দান, আল্লাহ বাড়াই দিও মান সম্মান, আল্লাহ বিপদ দিও না, বালা মুসিবত দিও না। এখনো আমার হাতে যারা টাকা দেয়, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আল্লাহ মুরব্বীদেরকে ক্ষমা কইরো, মাফ কইরো। আল্লাহ মুরব্বীদের কবর বেস্তের বাগান বানায়। আল্লাহ দুনিয়াকে রাতে তাড়াতাড়ি দিনে দিয়ে চালো, একটু কন না কা, একটু ভিতরে সুরত কাকা, একটু কন ভিতরে। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, জলদি পরিবেশটা ঠিক করতে।